একটু অফ করে দেন। যদি প্রয়োজন হয় আমরা মাউথ স্পিকারটা অন করব, প্রয়োজন শেষে অবশ্যই মাউথ স্পিকারটা আমাদের মিউট করে নিতে হবে। আচ্ছা, তারেক বিন আজিম, তারিক ভাই স্ক্রিন শেয়ার করেছেন, কিছু স্ক্রিন সরি রাইজ ইওর হ্যান্ড করেছেন, কিছু বলতে চান? স্বপন খান, এমডি স্বপন খান, কিছু বলতে চাচ্ছেন কিনা? ওকে, ঠিক আছে, তাহলে আমরা আমাদের স্ক্রিন শেয়ার করি, আমাদের আলোচনা আজকে শুরু করে দিই, যেহেতু একটু লেট হয়ে গেল। আমরা 9:30 তো দেন 9:30, 9টা হলে আরো ভালো হতো। আচ্ছা, স্ক্রিন শেয়ার করা হয়েছে, স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা সবাই কাইন্ডলি জানাবেন। জি ভাইয়া, ভিজিবল দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখুন। আচ্ছা, জি ভাইয়া জি দেখা ভাইয়া, যাচ্ছে। দেখা যাচ্ছে। নূর নূর আলম সবুজ, সাউন্ড তো সবাই শুনতে পাচ্ছে, আই হোপ এটা আপনার ইন্টারনেট ইস্যু ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের আজকে হচ্ছে টেকনিক্যালি 2 নম্বর ক্লাস। প্রথম ক্লাসটা ছিল আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে হচ্ছে মার্কেট প্লেস কীভাবে কাজ করা যেতে পারে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আমরা আজকে আদার্স অন্যান্য বিষয়, মাইক্রোটাস্কিং, পেমেন্ট মেথড, সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। একটু কাইন্ডলি আপনারা সবাই মনোযোগ সহকারে ক্লাসে পার্টিসিপেট করবেন। তো আমরা একদম ফার্স্টে অফিসিয়াল আলোচনা করব, তারপর আমাদের ক্লাসে 2টা বা 3টা অংশ থাকবে। আমরা আজকে একদম শুরুতে অফিসিয়াল আলোচনা দিয়েই শুরু করব। তো অফিসিয়াল আলোচনা যেহেতু প্র্যাকটিসের ব্যাপার, আবার ডাটা এন্ট্রি কোড যেহেতু, আজকে অফিসিয়ালি মাইক্রোসফট ওয়ার্ডের শেষ ক্লাস, তারপরে পাওয়ার পয়েন্ট বা এক্সেল নিয়ে আলোচনা করা হবে, ডেটা কালেকশন, লিড জেনারেশন আলোচনা করা হবে। তো তারপরেই আমরা চলে যাব আজকে একটা বেসিক মাইক্রোটাস্কিং সাইটে, যেখানে মাইক্রোটাস্কিং করা সম্ভব এবং ছোটোখাটো ইনকাম আমরা চাইলে জেনারেট করতে পারি, এটা নিয়ে আলোচনা হবে। তারপরের অংশে আমরা পেমেন্ট মেথড নিয়ে আলোচনা করব, কারণ ফ্রিল্যান্সিং করতে গেলে অবশ্যই কিছু পেমেন্ট মেথডও কমপ্লিট থাকতে হয়। তো সেই আহ, মানে এটা আমরা কিভাবে করব, মানে পেমেন্ট মেথডটা আমরা কিভাবে কমপ্লিট করব, সেইটি মূলত আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি। ও আচ্ছা, তো আমরা একটা কাজ করি, সরাসরি স্টার্ট মেনু থেকে মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই। প্রিভিয়াস ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কি? প্রিভিয়াস ক্লাসের কোনো কোয়েশ্চেন আপনাদের আছে কিনা একটু কাইন্ডলি আমাকে বলবেন, আছে কিনা ভাইয়া আমার আছে। বলেন। আগে আপনি এমএস ওয়ার্ডের একটা টুল নিয়ে কথা বলছেন, সেটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। আচ্ছা এটা কি আবার একটু বুঝিয়ে বলবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এটা নিয়ে আপনাদের বিস্তারিতভাবে বলতেছি। আচ্ছা, আনফরচুনেটলি আমার এই লাইসেন্স ভার্সন না, এটা ল্যাপটপে আজকে ক্লাস নিচ্ছি, তারপরও করা যাবে আই হোপ। আচ্ছা, আমরা একটু খেয়াল করি, আমাদের কিন্তু আজকে অফিসিয়ালি শেষ হয়ে যাওয়ার কথা আলোচনা, কারণ যেহেতু এটা ডাটা এন্ট্রির কোর্স, আমাদের তার অনেক বিস্তারিত লিড জেনারেশন, কন্টেন্ট রাইটিং, এইগুলো নিয়েও আমাদের আলোচনা করাটা জরুরি। হ্যাঁ, তো আমরা একদম শুরুতে ম্যাডামের কোয়েশ্চেন অ্যান্সার দিই, ক্লিয়ার ফরম্যাটিং নিয়ে আলোচনা করেছিলাম। তো ক্লিয়ার ফরম্যাটিংটা আসলে কি? ক্লিয়ার ফরম্যাটিং বলতে আগে ফরম্যাটিংটা বুঝি। আমি কোনো লেখা লিখলাম, লেখার পরে সেইটারে ফন্ট সাইজ একটু বড় করলাম, দেখেন নর্মালি লেখাটা অনেক ছোট ছিল, আমি এখন অনেক বড় করলাম, এটাও ফরম্যাটিং, এটাও এক ধরনের ফরম্যাটিং। দেন হলো আমি এটাকে বোল্ড করলাম, ইটালিক করলাম, অন্যান্য ধরেন আমি ফন্টটা চেঞ্জ করলাম, এই যে যে কাজগুলো আমি করলাম এগুলো হলো ফরম্যাটিং, পরিবর্তন। আমরা এই পরিবর্তনটা করতেছি, করার পরে যদি মনে হয় যে আমাদের এই ফরম্যাটিংটা প্রয়োজন নাই, মানে এটাকে আমরা মুছে ফেলতে চাই, তখন হচ্ছে আমরা করি ক্লিয়ার ফরম্যাটিং। মানে হলো একটা ফরম্যাট অলরেডি করা, সেটাকে আমরা পুরোপুরি ক্লিয়ার করার জন্য, এই যে সব করা হয়ে গেছে, এখানে ক্লিয়ার ফরম্যাটিং দিলে একদম আগের মতো হয়ে গেল, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল স্পেস বার এটা দিলেও ক্লিয়ার ফরম্যাটিং হয়। ম্যাডাম বুঝতে পারছেন ক্লিয়ার ফরম্যাটিংটা? ক্লিয়ার? জি ভাইয়া, এখন ক্লিয়ার। থ্যাংক আচ্ছা, ইউ। ঠিক আছে, তাহলে আমরা আজকে চলে যাই ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে যাওয়ার আগে আমি বলি যে মাইক্রোসফট ওয়ার্ডটা যেহেতু ডাটা এন্ট্রির খুবই ফান্ডামেন্টাল একটা বিষয়, যেটা গত ক্লাসে আপনারা দেখছেন। তো এখানে একটা সিভি তৈরি করা আজকের ক্লাসের মেইন টাস্ক, হোমওয়ার্ক। আমাদের ক্লাসের হোমওয়ার্ক হলো সুন্দর একটা সিভি তৈরি করা, একটা কভার লেটার বা প্রচ্ছদ তৈরি করা ইন মাইক্রোসফট ওয়ার্ড। তো আমরা যে সিভি তৈরি করি সেই সিভিতে কিন্তু তেমন কিছুই থাকে না, কন্টেন্ট থাকে, টেবিল থাকে, কিন্তু এটাকে মডার্ন সিভি বলে না। মডার্ন সিভি হলো, আমরা অনলাইনে যদি লিখে সার্চ করি মডার্ন সিভি, তাহলে আমরা অনেক মানে ফাইল পাবো, যে ফাইলগুলোর কিছু আছে গ্রাফিক ডিজাইন দিয়ে করা। আমি যদি এখানে ওয়ার্ড শব্দটা লিখে দিই, WORD, ওয়ার্ড, তাহলে কিন্তু আমরা অনেক টেমপ্লেট পাবো, যে টেমপ্লেটগুলো মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি, কিন্তু এগুলো মডার্ন সিভি। তো এই সিভি তৈরি করাটাই আমাদের উদ্দেশ্য, বিষয়টা এমন নয়।
আমরা যদি এরকম সিভি ওয়ার্ডে তৈরি করতে পারি তাহলে হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের খুঁটিনাটি বিষয়টা কমপ্লিট হবে। আমরা মোটামুটি কি করতে পারবো, আমরা মাইক্রোসফট অফিস দিয়ে যে কাজগুলো দরকার সেগুলো করতে পারবো। তো আপনাদের ক্লাসের টাস্ক, আপনারা সবাই এরকম যে কোনো একটা সিভি আপনারা নিজেরাই ডিজাইন করবেন। যদি বলেন আমি একটা ডিজাইন দিব কিনা, আমি একটা ডিজাইন দিতে পারি, কিন্তু আপনাদের নিজের জায়গা থেকেও আপনারা চাইলে যে কোনো একটা সিভি আপনারা আজকের ক্লাসের শেষে মানে নেক্সট ক্লাসের আগে ডিজাইন করে, শুধু সিভি এরকম মকআপ বা এরকম একটা স্টাইল করার দরকার নেই, শুধু একটা সিভি হলেই চলবে, আপনারা ডিজাইন করে দিবেন। তো যদি বলেন ভাই এটা তো আমরা শিখি নাই, তো আমরা আজকের ক্লাসে সেটা তো শিখবো যে মডার্ন সিভি করতে গেলে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কী কী লাগে। তো হোম মেনু ডান, আমরা ফাইল করেছিলাম, কাট কপি পেস্ট করেছিলাম, স্পেশাল পেজ ফন্ট করেছিলাম, অ্যালাইনমেন্ট করেছিলাম, লেফট রাইট সেন্টার জাস্টিফাইড, লিস্ট করেছিলাম, বুলেট লিস্ট, নাম্বারিং লিস্ট। তারপর হচ্ছে আমরা ফাইন রিপ্লেস গো টু এটা শিখেছিলাম, যে ডকুমেন্টে নির্দিষ্ট একটা খুঁজে বের করার জন্য ফাইন, খুঁজে রিপ্লেস করার জন্য রিপ্লেস, এবং নির্দিষ্ট একটা জায়গায় যাওয়ার জন্য হলো গো টু। তো এটা ছিল আমাদের প্রিভিয়াস ক্লাসে আলোচনা। আমাকে কেউ কেউ একজন বলেন তো ফাইন রিপ্লেস গো টু এর শর্টকাট কি, কে বলবেন? হ্যাঁ, আমি বলি। বলেন। ফাইন্ড হচ্ছে কোনো ওয়ার্ড ফাইন্ড করতে গেলে আচ্ছা, এই ফাইন্ড অপশনে যে সেই ওয়ার্ডটা লিখে এন্টার দিলে সেই ওয়ার্ডের কাছে শর্টকাটটা আমাকে কি? নিয়ে যাবে। শর্টকাট 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 হচ্ছে কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ। রিপ্লেস রিপ্লেস হচ্ছে ওই রিপ্লেস অপশনে যে যে ওয়ার্ডটা রিপ্লেস করতে চাচ্ছি ওটা আচ্ছা, দিয়ে দিতে হবে। কন্ট্রোল প্লাস এইচ। কন্ট্রোল এইচ। আচ্ছা, গো টু কন্ট্রোল এইচ। গো টু হচ্ছে যে ওয়ার্ড যে পেজটায় যেতে চাই পেজ নাম্বার দিয়ে গো টু কন্ট্রোল জি। অপশনে যেতে হবে। কন্ট্রোল জি। আচ্ছা ঠিক আছে, কন্ট্রোল জি, কন্ট্রোল এফ এ ফাইন, কন্ট্রোল এফ এ ফাইন, কন্ট্রোল এইচ এ রিপ্লেস, কন্ট্রোল জি তে হলো রিপ্লেস গো টু। আচ্ছা গো টু ফিরে আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা আমরা শিখলাম। আচ্ছা আমরা তাহলে আজকের আমাদের আলোচনায় চলে যাই নতুন। আজকে আমরা যেটা করব সেটা হলো ইনসার্ট। মাইক্রোসফট ওয়ার্ডের যে যে অপশন মানে যে লেখাগুলো আমরা লিখি সেইটা বাদেও তো আর অনেক কিছু আছে, সেইগুলোই হইলো ইনসার্ট মেনুর ভিতরে পাবো। আমরা লেখা দেখি ইনসার্ট ইউর সিম, আপনার সিমটি সন্নিবিষ্ট করুন। ইনসার্ট মানে হলো সংযুক্ত করা। মাইক্রোসফট ওয়ার্ডে যা নাই সেটা অ্যাড করার জন্যই হইলো ইনসার্ট অপশনটা আমরা ব্যবহার করে থাকি। একটু কাইন্ডলি ক্লাস শেষ করে মানে কথা শেষ করে আপনারা একটু মাইক্রোফোনটা মিউট করে নেবেন খেয়াল করে, নাহলে মাইক্রোফোনে সাউন্ড আসে তখন রেকর্ডিংটা কিন্তু অনেক খারাপ হচ্ছে, মানে সাউন্ডটা আউটসাইড সাউন্ডটা কিন্তু রেকর্ডিংটাকে খারাপ করে দেয়, এটা মনে করে মিউট করবেন। তো ইনসার্টের ভিতরে আছে কাভার পেজ, মানে কভার বা কাভার যাই বলেন, এখানে অনেক ডিজাইন আছে যে ডিজাইনগুলো ওরা করে দিছে, যে আপনি চাইলে এই ডিজাইনগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো এইখানে যে ডিজাইনগুলো দিয়েছে সেগুলো আমি নিজে পারি কিনা এটা হচ্ছে আসল ব্যাপার। আমি এখানে ক্লিক করলাম, এটা ডিজাইন চলে আসলো। তো এটা আসলে কি, এটাকে বাংলায় আমরা প্রচ্ছদ বলি, একটা বইয়ের কভার যেটা থাকে, কভার ফটো বা কভার কি বলে, কভার ইমেজ যেটাকে বলি আমরা। তো এই ডিজাইনটা আমাদের নিজেরা করা শিখতে হবে, বা এখান থেকে যে কোনো ডিজাইন আমরা যেন নিজেরা করতে পারি। এটা সব মাইক্রোসফট ওয়ার্ড দিয়েই তৈরি করা। তা আমি কেন এরকম একটা ডিজাইন নিজে তৈরি করতে পারবো না? যদি পারি দেন আমি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের সব ধরনের ডিজাইনই বা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে সব ধরনের কাজই করতে পারবো। আচ্ছা, তো এটা আমি কাভার পেজ থেকে রিমুভ কারেন্ট কাভার পেজ আমি রিমুভ করে দিলাম। কেন রিমুভ করে দিলাম? কারণ আমরা আজকে নিজেরাই তো এই জিনিসটা করতে চাই। মোস্তফা ইউনুস, মোস্তফা বলেন। আচ্ছা, এই কাভার পেজটা অন্য কোথাও থেকে ডিজাইন করে এখানে ইনসার্ট করা যাবে না? অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো থেকে লাইক বলে আমি কোথাও ইমেজ থেকে ডিজাইন করলাম, তাহলে এটা এখানে ইনসার্ট করা যাবে না? যাবে সে অ্যাজ এ ইমেজ। আমি যদি ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, আফটার ইফেক্ট কোনো জায়গা থেকে আমি এখান থেকে করি, সেটাকে অ্যাজ এ ইমেজ হিসেবে যদি এখানে নিয়ে আসি, ওকে ফাইন, সেটাও আমি অ্যাড করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তা কাভার পেজের পরে হলো ব্ল্যাঙ্ক পেজ। আমি নতুন একটা পেজ করার জন্য ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করতে পারি, নতুন একটা পেজ আসবে। পেজ ব্রেক দিলেও সেম কাজই হচ্ছে, তবে দুটোর পার্থক্য হলো ব্ল্যাঙ্ক পেজ দিলে নতুন পেজ তৈরি হয়, আর পেজ ব্রেকের আসল উদ্দেশ্য হলো পেজটাকে কমপ্লিট না করে পরের পেজে জাম্প করা। এই যে আমি এখানে লিখতেছিলাম, এখন লিখতে লিখতে আমি এখন হঠাৎ করে ধরেন অন্য পেজে যাব, মানে নেক্সট পেজে যাব, আর লিখবো না, তখন পেজ ব্রেক দিতে হয়। একটা পেজকে ব্রেক করে পরের পেজে চলে যায়, কন্ট্রোল প্লাস ইন্টার।
কন্ট্রোল চেপে ধরে যদি ইন্টার প্রেস করা হয় তাহলে নতুন পেজ পাওয়া যায়। শর্টকাট মনে রাখেন, সব শর্টকাট লেখা নেই, সব শর্টকাট বলার অনেক সময় আসে না খেয়াল, তো এই জন্য যখন যেটা আসে সেটা হচ্ছে আপনারা একটু নোট করার চেষ্টা করবেন। কন্ট্রোল প্লাস ইন্টার, এটা হচ্ছে পেজ ব্রেকের শর্টকাট, মানে নতুন একটা পেজ আমরা আনতে পারি এইভাবে। তারপরে টেবিল, মাইক্রোসফট ওয়ার্ডে আমি যদি টেবিল নিয়ে কাজ করতে চাই, ঘর, ছক যেটাই বলেন, তাহলে এখানে অপশন, মাউস এখানে হোভার করলে এই অনুপাতে টেবিল এখানে তৈরি হবে। আমি এখানে যেরকম দিব ততটুকু টেবিল এখানে তৈরি হবে। মাউস সরাই নিব, চলে যাবে। তো যতটুকু দরকার ততটুকু করে ক্লিক করতে হবে, হ্যাঁ এতটুকু দরকার, এবার ক্লিক, এটা সেট হয়ে গেছে। এইবার যদি এর কম বেশি দরকার হয় তাহলে টেবিলে এখানে না যেয়ে ইনসার্ট টেবিলে যেতে হবে, যে এখানে কলাম এবং রো লিখে দিতে হবে। এই হলো টেবিল আনার একদম বেসিক পদ্ধতি। আপনারা কি বুঝতে পেরেছেন টেবিল আনার পদ্ধতিটা? হ্যাঁ বলেন। ভাইয়া কথা না আপনার কেটে কেটে যাচ্ছে, এটা কি আমার নেটওয়ার্কের সমস্যা? এটা মেবি আমি আপনার পুরো নেটওয়ার্কের সমস্যা ম্যাডাম। না, আমার না কাছেও ভাই, কেটে আমার কেটে কাছে আসছে। আমার কাছে কেটে কেটে আসছে। কেটে কেটে আসতেছে? জি। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেশন রুমের ওয়াইফাইটা পায় নাই আব্দুরিম? অ্যাডমিনিস্ট্রেশন রুম এর পাচ্ছেই না এখানে। আমার শোনা যাচ্ছে না। হ্যাঁ একটু সময় দেন, আমি দেখি আমার নেটটা সুইচ করলে হয় কিনা। আচ্ছা, আমি নেটওয়ার্কটা সুইচ করলাম। এবার আপনারা একটু জানান তো একটু সাউন্ড ক্লিয়ার হয়েছে কিনা। এখন ভাইয়া শোনা যাচ্ছে। জি, এখন শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে মাউথ হিসেবে পারমিশন দেওয়া আছে, যদি সেরকম সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের পরবর্তী আলোচনায় চলে যাই। আমি আবারও বলি, ইনসার্ট থেকে টেবিল, টেবিল ক্লিক করে যদি আমরা টেবিল ড্র করতে চাই, টেবিল থেকে সরাসরি মাউস এখানে হোভার করলে ওই অনুপাতে টেবিল চলে আসে। এবার ক্লিক করলে সেটা সেট হয়ে যায়, কিন্তু যদি এর থেকেও বেশি চাই, কারণ এখানে লিমিটেশন আছে 8/10, কিন্তু যদি এর বেশি হয় তখন হচ্ছে ইনসার্ট টেবিলে যেতে হয়, বলে দিতে হয় কয়টা কলাম কয়টা রো দিয়ে, তারপর ওকে দিলেই আমরা টেবিল পেয়ে যাব। তো টেবিলের আলোচনা এই পর্যন্ত শেষ না, মানে টেবিলের কিন্তু আরও অনেক ব্যাপার আছে, যে বিষয়গুলো আমাদের জানা খুবই জরুরি, বা আমরা এটা লাগবেই আমাদের। কীরকম, ধরেন আমরা এখানে একটা রো পেয়েছি, দুটো রো, তিনটা রো। রো কাকে বলে? এই আর আর এভাবে এটাকে রো বলে। এই তাহলে এখানে আছে তিনটা রো, দুইটা, তিনটা রো। লম্বালম্বিভাবে এটাকে কলাম বলে। তাহলে এটা একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম, পাঁচটা কলাম। আর একটা ঘরকে, এই ঘরটুকুকে আমরা ঘরই বলি নর্মালি, কিন্তু ওয়ার্ড বা অফিসিয়াল ভাষায় এটাকে আমরা সেল বলি। তাহলে এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল। যে কয়টা কলাম, যে কয়টা রো, এইটা দুইটাকে গুণ দিলে টোটাল সেলের সংখ্যা আমরা পেয়ে যাব। তো এই কলামে ধরেন আমি লিখলাম এসএল, সিরিয়াল। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যে টেবিলটা নিলাম, এই টেবিলটা ডিজাইন করা না, শুধু বর্ডার সেট আপ করা। যদি আমি এটাকে ডিজাইন করতে চাই, একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে দুটো মেনু আসছে, একটা নাম হলো ডিজাইন আর একটা নাম হলো লেআউট। তো এখানেও কিন্তু লেআউট নামে একটা মেনু আছে, বাম 1 2 3 4 নম্বর মেনুতে। এই লেআউট কিন্তু সেম না। যদি আমি এই টেবিলের বাইরে কোথাও ক্লিক করি তাহলে এই টেবিলের ডিজাইনগুলো, লেআউটের অপশনটা কিন্তু চলে যাচ্ছে। কিন্তু যখন আমি আবারও টেবিলের ভিতরে ক্লিক করতেছি, আমি কিন্তু এই টেবিল টুলসটা পাচ্ছি। তো এই টেবিল টুলসটা নর্মালি এর ভিতরে কোথাও আপনি খুঁজে পাবেন না। যদি টেবিল আনেন দেন কাজ করেন তাহলে এটা পাবেন। এরকম অনেক অপশন আছে যেটা আপনি বাইরে খুঁজে পাবেন না, ওই অপশনটা নিয়ে কাজ করার সময় শুধু ওকে পাবেন। তো এই ডিজাইন আর এখানে অন্যান্য ডিজাইন বা লেআউটের মধ্যে পার্থক্য আছে। এটা হলো টেবিল টুলস, টেবিল ডিজাইন, টেবিল লেআউট। তো আমি যখন টেবিল ডিজাইনে চলে আসলাম, এখানে অনেকগুলো ডিজাইন আছে। আমি যে কোনো একটা ডিজাইন বা এখানে ক্লিক করলে আরও অনেক ডিজাইন পাবো। এই যে একটা ক্লিক করলাম, টেবিলটা সুন্দর করে একটা ডিজাইন হয়ে গেল। এই ডিজাইনটা ওরা করে দিছে, ওদের সেট আপ করা। যদি আমি এটা না চাই তাহলে কন্ট্রোল জেড,
কন্ট্রোল জেড মানে হলো আনডু। যে কাজটা কেবল হইলো সেটা যদি আমি সাথে সাথে রিভার্স করতে চাই, ফেরত আনতে চাই, তাহলে হলো কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জেড প্রেস করতে হবে। তো আমি কন্ট্রোল প্লাস জেড দিয়ে এটাকে আবার আগের মতো করে নিলাম। আমি ওদের ডিজাইন যদি অ্যাপ্লাই না করে নিজের ডিজাইন অ্যাপ্লাই করতে চাই, তাহলে এরকমভাবে এক একটাকে সিলেক্ট করতে হবে, করে এখানে শেডিং আছে, শেডিং থেকেও আমি আমার নিজের মতো করে কালার অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমি আমার নিজের কাস্টমাইজেশন আমি ঠিক রাখলাম, তাহলে এটাও হতে পারে। এখানে দিলাম 1, এখানে দিলাম 2, এখানে হবে সাপোজ নেম, এখানে একটা নেম দিলাম এবি, তারপর দিলাম এসি। ধরেন আমি দুটো নাম আমি এখানে অ্যাড করলাম। তো এটা হলো টেবিল ডিজাইনের ব্যাপার। ডিজাইন কি করতে পারবো আমরা সবাই? এটা এক্সেলে আবারও হবে। এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? জি ভাইয়া। জি ভাইয়া। পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা এই টেবিলটা তৈরি করলাম। টেবিলের আলোচনা এখনো শেষ হয় নাই, কারণ টেবিলের ভিতরে আসলে আরো অনেক আলোচনা আছে, যেটা আমাদের এক্সেল বা ডাটা নিয়ে যদি ঝামেলা হয়, তো আমাদের তো এটা অবশ্যই জানতে হবে। আমি এক একটা করে প্রবলেম বলি, সমস্যার সমাধানও বলি। 1 নম্বর প্রবলেম, আমি দুটো রো নিয়েছিলাম, কিন্তু রো যদি আরো বেশি লাগে তখন, তো একটা রোতে থাকা অবস্থায়, সরি একটা সেলে থাকা অবস্থায় পাশের সেলে যাওয়ার জন্য ট্যাব ট্যাব প্রেস করলে কিবোর্ডের একদম বাম সাইডে 3 নম্বর কিটা হলো ট্যাব। তো আমি ট্যাব প্রেস করলে একটা থেকে ডান সাইডে লাফ দিয়ে চলে যাওয়া যায়। এই একটা একটা করে লাফ দিচ্ছি, ডান সাইডে তো গেলাম, বাম সাইডে উল্টা দিকে আসে কিভাবে? শিপ চেপে ধরে যদি ট্যাব চেপে দেওয়া হয় তাহলে রিভার্স আছে, উল্টা দিকে লাফ মারে। তার মানে ডানে যাওয়ার জন্য ট্যাব, শিপ ট্যাব মানে হলো রিভার্স। আমি সামনেও যেতে পারো, পিছনেও যেতে পারবো। এইবার একদম শেষের ঘরে এসে যদি আপনি ট্যাব প্রেস করেন, তাহলে নিচের দিকে রো বাড়বে। তার মানে রো বাড়ানোটা, একটা দুইটা রো বাড়ানোটা একদম সিম্পল ব্যাপার। এইখানে এসে যদি ইন্টার প্রেস করা হয় তাহলেও হবে। এই যে এই পজিশনে এসে যদি ইন্টার প্রেস করা হয় তাহলেও আপনি রো বাড়াইতে পারবেন। এই যে এখানে ক্লিক করলাম, ইন্টার প্রেস করলাম, 1 আর 2 এর মাঝখানে নতুন একটা রো তৈরি হলো। এইটাও একটা পদ্ধতি, আমরা কলাম বাড়ানোর জন্য, রো বাড়ানোর জন্য ব্যবহার করতে পারি। তারপর একটা কোয়েশ্চেন, 1 আর 2 এর মাঝখানে নতুন রো দরকার, তাহলে এই 1 এর শেষে এসে টেবিলের বাইরে এখানে ক্লিক করে ইন্টারপ্রেস করলে নতুন পাবো। তো এখন তো আমি নিচে রো বাড়াচ্ছি, যদি কলামের দরকার হয়, এই সিরিয়াল এবং নামের মাঝখানে আরো একটা কলাম হবে, লম্বালম্বিভাবে এটাকে কলাম বলে, আমরা জানি এটা। তো এই কলাম এর মাঝ বরাবর আর একটা নতুন কলাম দরকার, তাহলে কিভাবে করব? তাহলে আমরা এই লেআউটে যেতে পারি, দেন এখানে আছে ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট বিলো, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট, বা রাইট ক্লিক করলে এটার ভিতরে লেখা আসে যে ইনসার্টে ক্লিক করলে যে কোনো জায়গায় রাইট ক্লিক করে, আমি যদি এখানে রাইট ক্লিক করি তাহলে এখানে ইনসার্ট অপশন পাবো। এই এই যে এখানে ভিতরে এই যে ইনসার্ট রো অ্যাবভ সবই এখানে আছে। তো ধরেন আমার এবি যে ঘরে আছে তার বামে নতুন একটা কলাম দরকার, তার মানে বামে দরকার, তাহলে ইনসার্ট লেফট। দেখেন নেমের পাশে নতুন করে একটা কলাম তৈরি হয়েছে। এই 1 এর নিচে আর একটা নতুন, 1 and 2 এর মাঝে নতুন একটা রো দরকার। 1 এ এসে ইনসার্ট বিলো, বিলো মানে নিচে, এই যে নিচে আসছে। 1 এর উপরে সিরিয়ালের মাঝে নিচে একটা নতুন রো দরকার, ইনসার্ট অ্যাবভ, এই যে নতুন। তার মানে ইচ্ছা মতো যে কোনো পজিশনে আমি কলাম বা রো তৈরি করতে পারবো। তারপর একটা কোয়েশ্চেন, আমি এই ঘরগুলোকে ছোট বড় করব কিভাবে? প্রথমত ঘরের ভিতর টোটাল ঘরটাকে সিলেক্ট করে যদি ফন্টকে ছোট বড় করা হয় তাহলে এমনিতেই ঘরটা ছোট হয়, এটা একটা বেসিক পদ্ধতি। ফন্টকে ছোট করার মাধ্যমে আমরা ঘরটাকে ছোট করতে পারি। আরেকটা পদ্ধতি হতে পারে, এই যে বর্ডার লাইনগুলো দেখতেছেন, এই যে কালো কালো বর্ডার লাইন, এই মাউস পয়েন্টারটা ঠিক এক্স্যাক্টলি ওটার উপর নিয়ে আসলে এটাকে টেনে ছোট বড় করা যায়। এই যে টেনে, এটা একটু কঠিন কাজ, মানে মাউসে যদি প্রবলেম হয় এটা করা কঠিন। তো এটা আমরা ড্র্যাগ করেও করতে পারি, তবে ন্যূনতম একটা ফন্ট সাইজ থাকতে হয়। এই যে এটুকু হলো ন্যূনতম ফন্ট সাইজ। আমি সব সিলেক্ট করলাম, করে সবগুলোর ন্যূনতম ফন্ট সাইজ ধরেন আমি দিয়ে দিলাম কত, 14। তো দেখেন অলমোস্ট সব ঘরে কিন্তু 14 ফন্ট হয়ে গেছে। এইটা টান দিয়ে একটু বড় করছিলাম, এটাও ছোট করে দিই, দেখেন সব ঘর কিন্তু ছোট হয়ে গেছে। তো 1 নম্বর হলো ফন্ট সাইজ ছোট বড় করা, অথবা এইভাবে আমার একটু জুম করে দেখাই, এইখানে পয়েন্টে এসে মাউস পয়েন্টারটাকে এখানে এনে দুই দিকে তীর চিহ্ন মতো আসে, এবার ড্র্যাগ করেও আপনি ঘরকে ছোট বড় করতে পারবেন। ক্লিয়ার সবাই? এই অপশনটুকু যতটুকু বললাম অল্প অল্প করে জিজ্ঞেস করি যাতে আপনারা ক্লিয়ার হয়ে একবারে ক্লিয়ার হতে পারেন। ক্লিয়ার হয়েছে কিনা জি সবাই? ভাইয়া। জি স্যার। জি ক্লিয়ার।
আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বাকিরাও আশা করি বুঝতেছেন। আমরা কিন্তু অফিসিয়াল আলোচনা একটু র্যাপিডলি যাচ্ছি বিকজ অফ আমাদের অন্য যে আলোচনাগুলো আছে সেগুলো তো আমাদের করতে হবে। তো আমরা টেবিলের আরো কিছু অপশন আমরা শিখি, আমরা নতুন করলাম। আচ্ছা, এবার গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমার এক্সেল শিট, ব্যালেন্স শিট, ডাটা শিট, লিড জেনারেশন শিট, কোম্পানি ডেটা লিস্ট, সব সব ক্ষেত্রে প্রসপেক্ট লিস্ট আমার এই টেবিলই লাগবে, যেন টেবিলকে একটু সময় দেওয়া উচিত। এইবার একটা ইম্পর্টেন্ট জিনিস, আমার যদি কোনো সময় প্রয়োজন হয় অনেকগুলো ঘর, এই একটা ঘর এরকম মাউসের লেফট বাটন চেপে ধরে মাঝ বরাবর এসে এরকম ড্রাগ করে সিলেক্ট করা যায়, এটা আমরা সবাই জানি। তো আমি এখানে সিলেক্ট করলাম এই সব ঘর মিলে একটা ঘর চাই। তো একাধিক ঘর, একের অধিক ঘরকে মিলায়ে একটা করাকে বলা হয় মার্জ সেল। মার্জ মানে সংযুক্ত করা। তা আমি অনেকগুলো সেট, দুটো হতে পারে, তিনটা হতে পারে, তখন তিনটা সিলেক্ট করে আমি এটার উপরেই মাউসের রাইট ক্লিক করলাম। তো আমি এখানে পাবো মার্জ সেল, এই যে মার্জ করে দিলাম। তো এখন কিন্তু এই মাঝখানের ঘরটা তিনটাকে সংযুক্ত করে একটা ঘর হয়েছে। বা ধরেন এই মাঝখানে এইগুলোকে সিলেক্ট করলাম, এটা লেআউট থেকে করা যায়। লেআউটের থেকে আমি এই পদ্ধতি পরে দেখাচ্ছি, আরেকটা পদ্ধতি আছে সেই পদ্ধতি দেখাই আগে। এই যে লেআউটে চলে আসলে এখানে আপনি মার্জ সেল পাবেন। কোথায় 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 মার্জ সেল, এটার ভিতরে এটা দিয়ে করা যায়। আমি এটা দেখাচ্ছি, তাহলে কোন কিভাবে করবেন আমি দেখাচ্ছি। তো আমি এটাকে সব সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, মার্জ সেল, এই যেটা এইটুকু মার্জ হয়েছে। আমরা অনেক জায়গায় লেখা দেখি টোটাল, তখন কিন্তু আমরা এরকম ধরে ধরে মাঝখান থেকে কিছু সেলকে এভাবে মার্জ করে করে আমরা কাজগুলো করে থাকি। আবার মার্জ করার পরে এটাও হতে পারে একটা ঘরকে অনেকগুলো ভাগ করা দরকার। এই ঘর আছে ঠিক আছে, কিন্তু এটাকে আমি আর অনেকগুলো ভাগ করতে চাই। তখন সেইটাকে আবার মাইক্রোসফট ওয়ার্ডের ভাষায় বা এক্সেলের ভাষা, এক্সেলে নাই যদিও, এক্সেলে থাকে না, এটা মাইক্রোসফট ওয়ার্ডে থাকে, এটাকে বলে স্প্লিট। স্প্লিট মানে হলো ভাঙা বা অংশ করা বা পার্ট করা। তো আমরা এখানে একটা ঘরকেই রাইট ক্লিক করলেই সরাসরি স্প্লিট সেলস পাবো। ক্লিক করলাম, একটা ঘর ছিল, বড় একটা ঘর, আমি বললাম এই ঘরটাকে তুমি কলাম করবা, একটা দুইটা তিনটা, এবং রো করবা এখানে একটাই, একটার পাঁচটা, যেহেতু এখানে পাঁচটা আছে, একটা হবে পাঁচটা হবে। তো আমি এখানে দিলাম পাঁচটা, দেন দিলাম আমি এখানে ওকে। দেখেন একটা ঘরকে এবার স্প্লিট করে কলাম বানিয়েছে তিনটা, এই যে একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, এবং রো এই যে পাঁচটা তৈরি করছে। তাহলে আমার প্রয়োজন অনুসারে আমি টেবিলের যে কোনো কাস্টমাইজ করতে পারবো, অ্যাজ লাইক মার্জ অ্যান্ড দেন স্প্লিট, আমরা প্রত্যেকটা করতে পারবো। যদি এটা বুঝতে একটু অসুবিধা হয় আমরা আর একটা পদ্ধতি অবলম্বন করতে পারি, সেটা হলো আমরা ডিজাইনে চলে যাব। যদি অফিস 2016 বা এর আপার হয়, এর আপডেট ভার্সন হয়, তাহলে এটা ডিজাইনের শেষে, দেখেন ডিজাইনের শেষে আমরা দুটো অপশন পাচ্ছি, ড্র টেবিল, ইরেজার। যদি অফিস 2016 বা তার বেশি ভার্সন হয় তাহলে লেআউটের শুরুতে থাকে। মানে এই অপশনটা একটু আপ অ্যান্ড ডাউন হয়েছে, কিছু ভার্সনে ডিজাইনের শেষে ড্র টেবিল, কিছু ভার্সনে একদম শুরুতে, লেআউটের শুরুতে থাকে, বাদ বাকি সব সেম একই কথা। তো আমি ডিজাইনে আসলাম, এবার ক্লিক করলাম ড্র টেবিল, মাউস পয়েন্টার একটা পেন্সিলের মতো হয়ে গেছে। এইবার আমি একটা লাইন ধরে ধরে ড্রাগ করে করেও আমি লাইন ইচ্ছা মতো ড্র করতে পারবো। এই দেখেন আমি ড্র করতেছি, এই যে আমি ড্র করতেছি। তাহলে আমার প্রয়োজন অনুসারে আমি কি করতে পারবো, ড্র করতে পারবো। আবার ইরেজার নামে আর একটা আছে, এই ড্র করা মানে হলো স্প্লিট, আর ইরেজার মানে হইলো মার্জ। আমি রবারের মতো হয়ে গেছে, এখন যদি আমি এখান থেকে ড্র্যাগ করি, যেই মাঝখান থেকে বাঁধবে সেই মুছে যাবে। এই দেখেন, এটার আসলে এখন টেবিল বলা মুশকিল। এখন আসলে কি হয়েছে, মানে বিশাল অন্য কিছু একটা হয়ে গেছে, নির্দিষ্ট রো কলামও এখন এখানে বলা সম্ভব হচ্ছে না। কারণ হইল ড্র টেবিল, ইরেজার। ড্র টেবিল, ইরেজার বা মার্জ স্প্লিট নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কি কারোর? জি, ওকে। আচ্ছা, সামনে চাই। আচ্ছা, তো টেবিল নিয়ে আমরা মোটামুটি আরো অনেক আলোচনা করলাম। আমি কন্ট্রোল জেড দিয়ে এগুলোকে আনডু করে নিলাম যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয়। আচ্ছা, এবার সর্বশেষ টেবিলের যে অপশনটা সেটা হলো ডিস্ট্রিবিউট। আমরা যখন টেবিল ডিজাইন করি তখন এটাকে রিসাইজ করি। খেয়াল করে দেখেন, এই রোটা অনেক বড়, এটা অনেক ছোট, এটা আরেকটু বড়। তো এই তিনটা রোকে যদি বা তিনটা কলামকে যদি আমি এক্স্যাক্টলি সমান করতে চাই তাহলে কিভাবে করব? এটা এরকম টেনে টেনে সমান করাটা মুশকিল।
একদম এক্স্যাক্টলি সমান হয় না। তো আমি একটা কাজ করি, সবগুলোকে সিলেক্ট করি, একটা ফাঁকা রাখলেও কাজ করবে না ডিস্ট্রিবিউশন। তো আমি টোটালটাকে সিলেক্ট করব এবং এর ভিতরে কোনো মার্জিন স্প্লিটও হতে পারবে না। তো আমি সব সিলেক্ট করে রাইট ক্লিক করলাম। যেহেতু আমি চাই এই কলাম এই কলাম এই কলাম সব এক্স্যাক্টলি সমান সাইজ হবে, যেহেতু কলাম চাই, তো আমি ডিস্ট্রিবিউট কলাম ইভেনলি দিব। যদি রো হইতো তাহলে দিতাম রো ইভেনলি। তো ডিস্ট্রিবিউট কলাম ইভেনলি দিলাম। এইবার দেখেন সবগুলো এক্স্যাক্টলি সেম সাইজ হয়ে গেছে, তাহলে আর উল্টাপাল্টা থাকলো না। এইটা ছিল আমাদের টেবিলের মোটামুটি আলোচনা। আচ্ছা, আরও কিছু কোয়েশ্চেন বাকি আছে আপনাদের, সেগুলো আমি ক্লিয়ার করে দিই। আরেকটা কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনটা হলো আমার এই টেবিলটাকে আমি মুভ করব কিভাবে? এইখানে না, এটা হবে একটু নিচে। অথবা ধরেন এই টেবিলটা আমার এই পেজে দরকার নেই, পরের পেজে দরকার, তাহলে টেবিলটা এই পেজে আনবো কিভাবে? এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। সেটার জন্য এই টেবিলে ক্লিক করলে আপনারা খেয়াল করে দেখবেন টেবিলের একদম কর্নারে, একদম কর্নার সাইডে একটা আইকন আসে, এটা টেবিলের কান বলা যেতে পারে। এই যে আমি এখানে করি, ওই যে কর্নারে দেখেন একটা ছোট্ট একটা পয়েন্ট আসছে, এই পয়েন্টটা হলো টেবিলের কান। এই কানটাকে ধরে আপনি এই টেবিলটাকে মুভ করতে পারবেন। এই যে আমি এখানে নিয়ে আসলাম, বা অন্য কোনো কোথাও হতে পারে যে আমি এটাকে এখানে নিয়ে আসলাম। তো যে কোনো জায়গায় মুভ করা যাবে কিভাবে? এই কর্নারের পয়েন্টটাকে ধরে। যদি অনেক পেজ হয়, যে এই পেজ থেকে 50 নম্বর পেজে এই টেবিলটাকে মুভ করতে হবে, তখন এই টানাটানি না করে সরাসরি এই পয়েন্টে এসে কাট করা হয়। কাট করে ফেললাম, যেখানে রাখবো সেখানে এসে কন্ট্রোল+V, যেটাকে আমরা পেস্ট বলি, এই চলে আসছে। এইটাও একটা পদ্ধতি, যেটা দিয়ে আমরা টেবিলটাকে একটা পেজ থেকে বা একটা পজিশন থেকে আর এক পজিশনে মুভ করতে পারি। সর্বশেষ কোয়েশ্চেন, টেবিলটাকে ডিলেট করব কিভাবে? টেবিল ডিলেটের জন্য একটা হলো টেবিলের রো ডিলেট, আর একটা হলো টেবিলটাকেই ডিলেট। আমার এই রোটা দরকার নাই, তো আমি এখানে এসে ডিজাইনে চলে যাই, লেআউটে চলে যাই, তারপর এখানে ডিলেট নামে অপশন পাবো, এখান থেকে দিলাম ডিলেট রো। এই রোটা মুছে যাবে, এই রোটা মুছে গেল। এই কলামটা আমি চাই না, এর যে কোনো এক জায়গায় আসেন, ডিলেট দেন, ডিলেট কলামস, ওটা মুছে যাবে। টোটাল টেবিল মুছতে চান, ডিলেটে ক্লিক করেন, ডিলেট টেবিল, এই টেবিলটা মুছে গেল। এই ছিল আমাদের টেবিল নিয়ে আলোচনা। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারেন বা লিখে পাঠাতে পারেন। তো আমরা সামনে যাই। তো টেবিলটাকে আমি মুছে দেই, যেহেতু আমাদের লাগতেছে না আপাতত। এখন ইনসার্ট থেকে আমরা পরবর্তী যে আলোচনা, সেটা হলো পিকচার। মাইক্রোসফট ওয়ার্ডে যদি ছবি আনতে হয়, ছবি অ্যাড করতে হয়, তাহলে আমরা এই অপশন ব্যবহার করি। তো আমি এখানে ইনসার্ট ক্লিক করলাম। অফিসের কিছু ভার্সন মনে রেখেন, আমি কিন্তু ভার্সনগুলো বলে দিচ্ছি আপনাদের কোন ভার্সনে কেমন হতে পারে। অফিসের 2010-এর আগের ভার্সন বা 2010 পর্যন্ত ভার্সনে পিকচার ক্লিক করলেই বলে যে পিকচারটা কোথায় আছে, সিলেক্ট করো। তবে যদি এটা পরের ভার্সন হয়, তাহলে কিছু ভার্সনে পিকচারে ক্লিক করলে এখানে লেখা আসে অনলাইন পিকচার আর অফলাইন পিকচার। অনলাইন পিকচার মানে হলো আপনি সরাসরি নেট থেকে একটা ছবি ওর সাথে সাথে ডাউনলোড করে নিতে পারবেন। আর অফলাইন হলো হচ্ছে আপনার কম্পিউটার থেকে আপনি এখন একটা ছবি সিলেক্ট করেন, যেটা এখন আসতেছে এটা। তো কিছু ভার্সনে, নতুন ভার্সনে এই অনলাইনের সুবিধাটা থাকে, আর কিছু ভার্সনে থাকে না। তো আমি এখানে পিকচার ক্লিক করলাম। এখন ও আমাকে বলতেছে যে আপনি পিকচারটা অ্যাড করবেন। তো সেই পিকচারটা কোথায় আছে, সেই ফাইলটা নাম কি, ফাইলটা কোথায় আছে, এই বক্সটাকে যেটা আসছে, এই বক্সটাকে ডায়ালগ বক্স বলা হয়। আমাকে বলে দিতে হবে যে ফাইলটা, ছবিটা কোথা থেকে অ্যাড করি। যেটা আমরা কম্পিউটারে, মোবাইলে আমরা কিন্তু এইটাই করি। আমরা যখন ওপেন ক্লিক করি, তখন আমরা গ্যালারিতে ব্রাউজ করি, গ্যালারিতে ছবি আপলোড করি, যখন গ্যালারিতে ব্রাউজ করি যে কোন ফোল্ডারে আছে বা কোন ছবিটা আমি দিব, সেটা আমি সিলেক্ট করি। এইটাই হলো এই অপশন ইন কম্পিউটার। আচ্ছা, আমি এখন বললাম ডেস্কটপে। এখন ডেস্কটপে ধরেন ছবি নাই, তাহলে অন্য জায়গায়, যে কোনো জায়গা হতে পারে। তো আমি ডেস্কটপে দিলাম, বললাম এই ছবিটা আমি অ্যাড করতে চাই, দিলাম সিলেক্ট করে, এবার ইনসার্টে ক্লিক করলাম। এই যে ছবিটা কিন্তু এখানে চলে আসছে। এইটা হলো ছবি আনার একটা পদ্ধতি। এরকম পদ্ধতি আরো অনেক আছে। একটা পদ্ধতি এরকম, আর একটা পদ্ধতি এমন হতে পারে, ছবি যদি আপনার চোখের সামনে থাকে, তাহলে আপনি ছবিটাকে জাস্ট টেনে ধরে এই সাদা অংশে ছেড়ে দিলেও ছবিটা চলে আসবে। এটাকে বলা হয় ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এই যে ছবিটা চলে আসছে, এইটাও একটা পদ্ধতি ছবি আনার। আর একটা হতে পারে কপি করে পেস্ট। কপি করে আমি পেস্ট করব। যেমন অনলাইনে আসলাম, এই ছবিটা ধরেন আমি কোথায় আনতে চাই, মাইক্রোসফট ওয়ার্ডে। সরাসরি এখান থেকে রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ,
এটাকে আমি ডেস্কটপে বা কোথাও সেভ করলাম, একটু আগে যে পদ্ধতি দেখালাম সেইভাবে অ্যাড করলেন। আর একটা হলো ডাইরেক্ট কপি ইমেজ। ডাইরেক্ট কপি ইমেজ দিলে এই ছবিটা সরাসরি কপিতে চলে যায়। দেন মাইক্রোসফট ওয়ার্ড এসে কন্ট্রোল ভি পেস্ট দিলে সরাসরি ওই যে অনলাইনের ছবিটা ছিল ওই ছবিটা সরাসরি এখানে চলে আসছে। এই দেখেন সরাসরি কিন্তু ছবিটা এখানে চলে আসছে। তো এটা কিন্তু আমাদের একটা ক্লাসের টাস্ক হতে পারে, এই যে এই সিভিটা। এটার জন্য যা যা দরকার আমরা আজকের ক্লাসেই এটা শিখবো ইনশাল্লাহ। ছবি আনার পদ্ধতি 2-3টা বললাম, বুঝেন নাই বা পারবেন না এরকম কেউ আছেন? সাথে সাথে বলেন, আছেন সবাই? আপনার একটু বলেন ছবি আনার পদ্ধতিগুলো। আচ্ছা সবাই আছেন, ঘুমায় গেছেন কে কে? হ্যাঁ ভাইয়া আছি, কোনো সমস্যা নাই, বুঝতে পেরেছি। হ্যাঁ ভাই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ছবি আঁটার পদ্ধতি কি কি হয় আবারও দেখেন। একটা হলো ইনসার্ট, দেন পিকচার, তারপর ছবিটা কোথায় আছে সেটা সিলেক্ট করে দিতে হবে। আমি ডেস্কটপ দিতে পারি, ডাউনলোডস দিতে পারি, যে আমার এই ছবিটা এখান থেকে তুমি নিয়ে যাও। আমি কি করলাম, একটা ছবি ধরেন এই যে এখান থেকে এই ছবিটাকে সিলেক্ট করে দিলাম, এবার ইনসার্ট দিলাম, এই হয়ে গেল একটা পদ্ধতি, ছবিটা চলে আসলো। আচ্ছা আমি এখানে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট দিয়ে দিলাম, এত ছবি লাগবে না। আচ্ছা আরেকটা পদ্ধতি হলো এই মাইক্রোসফটের যে সফটওয়্যারটা সেটাকে একটু ছোট করতে হবে, এরকম ছোট করতে হবে। করার পর আমার ছবি যেখানেই থাকুক, ফোল্ডারে থাকুক বা ডেস্কটপে থাকুক, এই ছবিটাকে টেনে ধরে এই ফাঁকা জায়গায় সাদা জায়গা ছেড়ে দিতে হবে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, তাহলেও ছবিটা চলে আসবে। এটা আরেকটা পদ্ধতি। আর অনলাইন থেকে কপি করার পদ্ধতি হলো অনলাইনে যেতে হবে, ছবিটাকে সরাসরি ডান পাশে রাইট ক্লিক মানে মাউসের ডান পাশেরটা করে কপি ইমেজ, কপি ইমেজ করে সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে এসে কন্ট্রোল+ভি বা পেস্ট, একই কথা, এই যে দিলাম, এই চলে আসলো। যে কোনো পদ্ধতি আপনি করতে পারেন বা যে কোনো পদ্ধতিতে ছবি আনতে পারেন। আশা করি আমরা ক্লিয়ার। পদ্ধতি এটার ভিতরে পার্থক্য আছে কিনা তেমন কোনো পার্থক্য নেই। অফিসের আপডেট ভার্সন তো কোনো পার্থক্যই নেই, এই ভার্সনে একটু সামথিং পার্থক্য থাকতেও পারে, কিছু পার্থক্য আছে। এখন এই ছবিটাকে ছোট বড় করব কিভাবে, ছবিতে ক্লিক করলে এই কর্নারে কিছু পয়েন্ট আসে, এই যে পয়েন্টগুলো আছে ছোট্ট ছোট্ট বাবলস, এই পয়েন্টগুলোকে ধরে টেনে ছবিকে ছোট বা বড় করা সম্ভব। এই যে আমি ছোট বা বড় এটাকে করতে পারবো, এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তারপরে ছবিটাকে এদিক ওদিক মুভ করাবো কিভাবে, ছবিটা মুভ করার জন্য এটা ধরে ড্র্যাগ করলে মুভ হয়, কিন্তু হয় না। নর্মালি এই ছবিটাকে যে কোনো জায়গায় মুভ করতে আপনি পারতেছেন, দেখেন আমি করতেছি, এই পেজ থেকে এই পেজ আসতেছে, এই ছবিটা এইখানে না, এই ডান পাশে কর্নারে হবে, এটা আমি করতে পারতেছি না। দেখেন এটা সিম্পল কাজ, সেটা আমি করতে পারতেছি না, আমি পারবোও না যদি আমি এই জিনিসটা না জানি। সেটার নাম হলো টেক্সট র্যাপিং। এটা খুবই ইম্পর্টেন্ট। টেক্সট র্যাপিং এটা লেখার সাথে ছবির সম্পর্ক। মাইক্রোসফট ওয়ার্ডের অনেক লোক আমি এরকমও দেখছি যে অনেক দিন ধরে কাজ করেছে কিন্তু এই সিম্পল এই টুলসটা জানে না, যেটার কারণে একটা ছবি আনতে তার অনেক সমস্যা পোহাইতে হয়। তা আমি একটা কাজ করি, আমি এখানে কিছু লেখা লিখি, তাহলে এটা আরো সুন্দর বোঝানো সম্ভব। আমি জাস্ট এখানে কয়টা লাইন লিখলাম বোঝানোর খাতিরে। আচ্ছা মাহমুদুল হাসান ভাই, কোনো কোশ্চেন আছে আপনার? মাহমুদুল হাসান, ওকে। আচ্ছা এবার দেখেন এই ছবিটাকে আমি যদি লেখার ভিতরে নিয়ে আসি, দেখেন ওই লেখাটাকে ছবিটাকে জায়গা দেওয়ার জন্য লেখাগুলো সরে যাচ্ছে, কিন্তু সরে যাওয়াটা না আসলে স্মুথ হচ্ছে না। এর কারণ হলো টেক্সট র্যাপিং। ছবিটাকে ক্লিক করে উপরে ফরম্যাটে চলে আসি, পিকচার টুলস, সারাদিন এই মেনুর ভিতর খুঁজলে পাবেন না, ছবি আনলে এটাকে অটোমেটিকলি পাবেন। ছবি নেই এও নেই, ছবিতে ক্লিক করছেন এ চলে আসছে, এই ছবিটা এই অপশনগুলো এই পিকচার রিলেটেড, পিকচার টুলস বলে। তো এখানে ক্লিক করলে একদম ডান সাইডে আমরা পাবো র্যাপ টেক্সট। অফিসিয়াল কিছু ভার্সনে এটাকে টেক্সট র্যাপিংও বলা হয়, কিছু ভার্সনে র্যাপ টেক্সট বলা হয়, কথাটা আগে পিছে হয়েছে কিছু ভার্সনে। তো আমি এখান থেকে যদি থ্রো দেই, এটা বেস্ট। থ্রো দিলে দেখেন মজার ব্যাপার,
ছবিটাকে এখন আমি যে কোনো পজিশনে আমি এখন মুভ করতে পারতেছি। এটা কিন্তু এতক্ষণ আমি পারি না, এবং ছবিটাকে জায়গা করে দিছে, লেখাগুলো সুন্দর করে সেট করে দিছে। এটা কিন্তু নর্মালিও করতে পারে না বা করে না। এটা করার জন্য মাস্ট বি র্যাপিং থেকে থ্রো দিতে হয়। টাইট দিলে যতটা গায়ে গায়ে লাগা সম্ভব ততটা গায়ে গায়ে লাগবে। এই দেখেন আমি ছবিটাকে এখন এখানেও সেট করতে পারতেছি, যে কোনো পজিশন সেট করতে পারতেছি। কিন্তু অফিসের লেটেস্ট ভার্সনে আবার এই ছবিটাকে এই কর্নারে সেট করা যায় না, এখানে সেট করা যায় না, কারণ এখানে মার্জিন থাকে তো করা যায় না। তখন আবার কি করতে হয়, র্যাপ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিতে হয়, ইন ফ্রন্ট অফ টেক্সট। আচ্ছা, ইন ফ্রন্ট অফ টেক্সটটা কি? ছবিটা আমি যখন মুভ করতেছি লেখা জায়গা করে দিচ্ছে ওকে পজিশন সেট করার জন্য, কিন্তু আমি যদি এটাকে র্যাপ টেক্সট থেকে দেই ইন ফ্রন্ট অফ টেক্সট, তাহলে দেখবেন ও জায়গা করে দিচ্ছে না, বরং লেখা নিচে ছবি উপরে, ছবিটা উপরে আছে লেখাটা নিচে। এবং যদি আমি এটাকে উল্টা বিহাইন্ড টেক্সট দেই তাহলে লেখা হচ্ছে উপরে, ছবি চলে গেছে নিচে। দেখেন এখন কিন্তু ছবিটা নিচে চাপা পড়ছে, লেখাটা কিন্তু উপরে। তো সব থেকে বেস্ট আমরা যেটা ব্যবহার করি সেটা হলো থ্রো। এটা দিলে একদম স্মার্টভাবে আমাদের সব কাজগুলো অলমোস্ট করা যায়। এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, মনে রাখেন, নাহলে আজকের ক্লাসের মেন বিষয়টাই বুঝবেন না। কারণ মডার্ন সিভি তৈরি করতে এই র্যাপ টেক্সট মাস্ট বি করতে হবেই। আচ্ছা, তো আমরা এখানে আরও কয়েকটা টুলস আমি মুখে বলে দিই, এটা আমি ক্লাসে এত বিস্তারিত আলোচনা করতে পারবো না যেহেতু এটা ডাটা এন্ট্রি ক্লাস, তারপর আমি মোটামুটি বলে দিই। আমি অফিসিয়াল লেটেস্ট ভার্সন হলে কোনো ছবি অ্যাড করলে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে এটার ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, যদি সেটা একস কালার হয়। যে আমি একটা মানুষ, আমার পিছনে ব্লু কালার, তা আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবো, সেক্ষেত্রে এটা ব্যবহার করা যায়। তারপর হচ্ছে কারেকশন। যেহেতু ছবির অনেক ইফেক্ট যেটা আমরা মোবাইলের ফটো এডিটিংয়ে আমরা সফটওয়্যারগুলো দেখতে পাই, ক্লিক করলাম কারেকশন, বিভিন্ন ধরনের শার্পেন, ব্রাইটনেস কমায় ফেলবো, একদম বাড়ায় দিব, এরকম অনেক কারেকশন আমরা এখানে করতে পারবো। তারপর সে কালার, এটা একটা রঙিন কালার, কিন্তু আমি চাচ্ছি এটা হয়ে যাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই দেখেন একটা ক্লিকে কোনো রকম গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার ছাড়াই মাইক্রোসফট ওয়ার্ডে আমি ছবিটাকে সাদা কালো করে ফেলছি, একদম সিম্পল। তো কালারের থেকে আমরা এটাকে ভ্যাগনেট করব, ভিনসেন্ট করব, বা এটাকে একদম সেমি ট্রান্সপারেন্ট করব, সেটা হলো ওয়াশ আউট। এই যে ছবিটা সেমি ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তো আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ওয়াটারমার্ক হিসেবে এটাকে ব্যবহার করতে পারি। তো আপনারা এখানে প্রত্যেকটা অ্যাপ্লাই করে দেখবেন কোনটা আপনাদের জন্য ভালো হয়, কোনটা আপনাদের জন্য চাচ্ছেন। অফিসের কিছু ভার্সনে এই কালার না পেয়ে রিকালার নামেও পাইতে পারেন, রিকালার নামেও অপশনটা থাকে। তারপরে হচ্ছে এখানে একটা ফটো ফ্রেমের ইফেক্ট দিব, এই যেটা ফটো ফ্রেমের মতো হয়ে গেছে, এরকম অনেক ইফেক্ট এখানে আছে। এটা আপনাদের অ্যাপ্লাই করে দেখবেন, এটা আমি এখানে বললে অথবা সব ক্লিয়ার হবে না, আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। পিকচার ইফেক্টের ভিতর আবার এই সেম জিনিসটা আবার অনেক ধরনের ইফেক্ট আছে, যেমন ধরেন 3D ইফেক্ট। এই যে দেখেন পিকচারটা মনে হচ্ছে 3D একটা বক্সের ভিতরে রাখা, এই দেখেন এটা বোঝাই যাচ্ছে না যে এটা কি ছিল আর কি হয়ে গেল, মনে হচ্ছে একটা 3D একটা ফরম্যাটের ভিতরে ছবিটাকে সেট করা, একটা গেজেট টাইপের কিছু মনে হচ্ছে। কিভাবে করলাম, পিকচার ইফেক্ট থেকে প্রিসেট সেট করলাম, এই প্রিসেটগুলো। তারপর শ্যাডো হতে পারে, একটা ড্রপ শ্যাডো হবে, তারপরে রিফ্লেকশন প্রতিবিম্ব হবে, এটা হতে পারে ব্যাভেল একটু অতিরিক্ত বর্ধিত অংশ থাকবে। এইটা আপনাদের করে দেখতে হবে কাইন্ডলি। আপনারা এটা সবাই একটা ছবি সেট করে দেন, এইভাবে অল্প অল্প করে সেট করে আপনারা ট্রাই করবেন। আমরা বুঝতে পেরেছি সবাই, এটা ক্লিয়ার হয়েছেন সবাই এই ছবির ব্যাপারটা? এইখানে যা যা ছিল আমি ওকে। আচ্ছা, তাহলে পিকচারের মোটামুটি আলোচনা আমরা করলাম। এবার আমরা সামনে যাই। ওকে, পিকচারের পরবর্তীতে আমাদের মোস্টলি ইম্পর্টেন্ট যেটা জানা জরুরি, আজকের ক্লাসের ইম্পর্টেন্ট টার্মসের ভিতরে আমাদের যে জিনিসটা জানা জরুরি সেটা হচ্ছে শেপ। শেপটা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাসের ভিতরে এমন অনেক টার্মস আছে যে টার্মসগুলো মূলত গ্রাফিক ডিজাইনের টার্মস। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ভিতরে এমন অনেক টার্মস আছে যেগুলো ভিডিও এডিটিংয়ের টার্মস। মাইক্রোসফট এক্সেলের ভিতরে অনেক টার্মস আছে যে টার্মসগুলো আসলে প্রোগ্রামিং ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের টার্মস। তো এইগুলো আসলে কেন শেখা জরুরি, ওই যে আমি বললাম যে একটা অফিস শেখার দ্বারা আপনি গ্রাফিক ডিজাইনের ফান্ডামেন্টাল অনেক কিছু শিখে ফেলতেছেন, আপনি ভিডিও এডিটিংয়ের প্ল্যাটফর্মের অনেক কিছু শিখতেছেন, প্রোগ্রামিং অনেক কিছু শিখে ফেলছেন। এই জন্য অফিস ওয়ার্ড খুবই জরুরি। ইমরুল ভাই কিছু বলতে চাচ্ছেন, বলেন।
ইমরুল ভাই ভাইয়া যে ইতে বলছি, যে আমি প্রথম আলো পত্রিকা থেকে আমি যদি একটা ছবি সহ, হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ আমি যদি ছবি সহ পিকচার সহ টেক্সট একটা কপি করলাম, ওটা শুধুমাত্র টেক্সটটা আসে, পিকচারটা আসে না, এটার কারণ কি বলতে পারবে? প্রথম আলোর ছবি আসবে না এখানে। কেন আসবে না? কারণ প্রথম আলো বা কিছু ওয়েবসাইটের ভিতরে এমন কিছু টার্মস মানে ছবি থাকে যে ছবিগুলোর ফরম্যাট আসলে সাপোর্ট করে না। যেমন ছবির ভিতরে কিছু আছে জেপিজি, কিছু আছে হচ্ছে আপনার কি বলে পিএনজি। তো এই জিনিসগুলো আসলে সাপোর্ট করে না, বুঝতে পারছেন? যদি জেপিজি থাকে করবে, ওয়েব পিকচার হলে সাপোর্ট করবে না। ঠিক জি, আছে? থ্যাংক ইউ। কিছু দেখবেন ছবি ডাউনলোড করার পরে ওয়েবপি বা ওয়েব পিকচার আসে, এগুলো সাপোর্ট করে না, জেপিজি পিএনজি করবে। মাহমুদুল হাসান ভাই বলেন। হ্যাঁ, আমি বলতেছিলাম যে আমি এর আগে একটা ভাইয়ের কাছে ক্লাস করেছিলাম, উনি যা যা কিবোর্ড গুলো ট্যাপ করে মানে স্ক্রিনে শো করে, তো এটাও যদি এখানে অ্যাপ্লাই করা যায় তাহলে অনেক সময় এটা একটু সুবিধা হয় আর কি। আমি তো আসলে খুব স্লোলি প্রত্যেকটা জিনিস মাউস করে দেখাই, ট্যাপ করলে ভালো হয়, এটা ভালো বলছেন। তো এখানে আমার সেটা পড়া নাই, আর এখন করতে গেলেও ঝামেলা, এই জন্য থাক, নেক্সট ক্লাস থেকে চেষ্টা করব। আর আমি তো আস্তে আস্তে করেই দেখাচ্ছি সবগুলাই। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা একটু সামনে চলে যাই। আমরা তাহলে শেপে চলে যাই। শেপ মানে হলো আকৃতি। মাইক্রোসফট ওয়ার্ডে যদি কোনো আকৃতি আমরা সেট করতে চাই, শেপ ধরেন চতুর্ভুজ, ত্রিভুজ, এইগুলো যদি করতে চাই, তো এখানে অপশন আছে শেপ। শেপ ক্লিক করলাম, আমি ধরেন একটা চতুর্ভুজ ড্র করতে চাই, এখানে চতুর্ভুজ আছে। আমি একটা বৃত্ত ড্র করতে চাই, এই যে বৃত্ত আছে। আমি একটা অ্যারো ড্র করতে চাই, অ্যারো আছে। তো যা কমনলি দরকার সব এখানে আছে। তো একটা চতুর্ভুজ নিলাম, এইবার এক কর্নার থেকে আর এক কর্নারে আড়াআড়িভাবে ড্র করলেই আমি হচ্ছে এখানে একটা শেপ পেয়ে যাব, আকৃতি পেয়ে যাব। এটা একটা আকৃতি। এবার ধরেন আমি আর একটা আকৃতি সেট করতে চাই। আচ্ছা, একটা সেকেন্ড কাইন্ডলি। হ্যাঁ ভাই, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, ভিডিও নাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আমি তো ক্লাসে আছি, তো ক্লাসটা শেষ করে আমি আপনাকে দেখতেছি তাহলে। এটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো দেখেন আমরা শেপ ড্র করলাম একটা। এইভাবে প্রত্যেকটা ধরনের শেপ আমাদের এখানে আছে। ধরেন স্টার ড্র করব, এই যে ড্র করলাম, একটা কর্নার থেকে আরেকটা কর্নারে ড্র করলেই এটা তৈরি হয়ে যায়। তো আমরা একটা প্র্যাকটিস করি। ধরেন আমি এখানে একটা পতাকা ড্র করতে চাই, তো আমি একটা পতাকা এখানে ড্র করে দেখাই আপনাদের। ইনসার্টে চলে আসলাম, দেন শেপ, চতুর্ভুজের পতাকা এইটা হতে পারে, নিচে আবার পতাকার একটা শেপই আছে, ওয়েব, আমি এটা নিলাম। নিয়ে আমি এক কর্নার থেকে আর এক কর্নারে লেফট বাটন চেপে ধরে আস্তে করে ড্র করতে হবে। যতক্ষণ না আপনার পারফেক্ট হবে ততক্ষণ আপনি ছাড়বেন না। আমি এখানে আস্তে করে, ধরেন এটা চ্যাপ্টা হয়ে গেছে, তো আমি ছাড়ি নাই। আমি যতক্ষণ না আমার শেপ অনুযায়ী হবে ততক্ষণ ছাড়বো না। এই যে এবার তো হইছে শেপ। এবার নেব বৃত্ত, এটা আমি মাঝখান থেকে ড্র করি। এই দেখেন এটা কিন্তু হইছে শেপ। ধরেন শেপ হয়নি, চ্যাপ্টা হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। আমি পরবর্তীতে এটাকে একটা ক্লিক করে এই কর্নার ওই যে পয়েন্টগুলো বলছিলাম রিসাইজ করার জন্য, এই পয়েন্টগুলোকে ধরে আস্তে সূক্ষ্মভাবে, আস্তে আস্তে, এটা কোনো টেনশনের ব্যাপার না, তাড়াহুড়োর ব্যাপার না, আস্তে করে করতে হবে। মাউস পয়েন্টার বুঝতে হবে আপনাকে, যে মাউস পয়েন্টার নিয়ে আসলাম, এইবার ছোট করা যাবে, বড় করা যাবে। এই যে আমার কিন্তু এইবার ঠিক হয়ে গেছে। আমার এই পাশে একটা লাইন দেওয়া দরকার, এই যে কর্নারে লাইন আছে। এবার আমি সুন্দর করে একটা লাইনও ড্র করে নিলাম। ধরেন এই যে একটা লাইন ড্র করে নিলাম। তো আমার কিন্তু যা যা দরকার আমি সবই আমি এখানে পেয়ে গেছি। তারপরে এটা কালারটা সুন্দর হয় নাই, কালারটা আপডেট হয় নাই, তা আমি এটাকে একটু একটা একটা করে পরিবর্তন করি। আমি নিচেরটাকে ক্লিক করলাম, ওরা এখানে অনেক কালার দিছে, কালো কালার, নীল কালার, অনেক কালার দিয়ে দিছে। এইগুলো হচ্ছে 3D। আমি যে কোনো একটা ডিজাইন করলাম, এই একটা ধরেন ডিজাইন নিলাম, এবার এইটাকে ওদের দেওয়া যে কোনো একটা ডিজাইন অ্যাপ্লাই করে দিলাম। এটা হতে পারে ওদের করা ডিজাইন, আমি নিজে ডিজাইন করতে চাই, পতাকার কালার তো এরকম হয় না।
তো আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর যে কোনো শেপের দুইটা কালার হয়, একটা হলো ভিতরের কালার আর একটা হলো বর্ডার কালার। ভিতরের কালারটাকে বলা হয় ফিল কালার। এই যে ফিল, আমি এটাকে সবুজ দিয়ে দিলাম, হয়ে গেছে। এবার পাশে একটা বর্ডার আছে, এখন পতাকার তো বর্ডার থাকে না, এই যে এটাকে আউটলাইন বলা হয়। আউটলাইন কালার আমি চেঞ্জ করে দিতে পারি, অথবা নো আউটলাইন দিয়ে এটাকে বাদই দিয়ে দিতে পারি, যে আউটলাইন দরকার নেই, হয়ে গেল আউটলাইন বাদ। এবার বৃত্তটাকেও সেম ক্লিক করলাম, ক্লিক করতে হবে, তারপরে শেপ ফিল থেকে এটাকে রেড দিয়ে দিলাম। আউটলাইন আছে, আউটলাইন তো দরকার নেই, নো আউটলাইন। এই আমার পতাকার অলমোস্ট কাজ শেষ। এবার একটা লাইন ছিল, লাইনটাকে ছোট্ট একটা ক্লিক করে, যেহেতু লাইনের কোনো ফিল থাকে না, এর শুধু আউটলাইন থাকে, আউটলাইনে ক্লিক করলাম, কালার ধর একটু খয়েরি টাইপের একটা কালার সেট করে দিলাম, কালচে টাইপের কালার সেট করে দিলাম, কিন্তু অনেক চিকন। তো আমি শেপ আউটলাইন থেকে ওয়েট ক্লিক করে আমি এটার ওয়েটটা একটু বাড়িয়ে দিলাম প্রয়োজন অনুসারে। এইবার দেখেন আমি সুন্দর করে একটা পতাকা ড্র করে ফেললাম ইন মাইক্রোসফট ওয়ার্ড, কোনো রকম গ্রাফিক ডিজাইন ফটোশপ সফটওয়্যার ছাড়াই। আপনাদের কি মনে হয় এই পতাকাটা কি আপনারা সবাই করতে পারবেন কিনা, কি মনে হয়? ইয়েস ভাইয়া, পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, পারবো ইনশাআল্লাহ। আচ্ছা পারবেন, ওকে। আমাকে স্ক্রিনশট দিন, আপনাদের তো গ্রুপ করা হয়েছে, মেসেঞ্জার গ্রুপ। আপনারা এখনই ক্লাস চলাকালীনই গ্রুপটায় আপনারা স্ক্রিনশট দিন। আর একটা জিনিস দুঃখজনক, সেটা আমি আপনাদের একটু বলতে চাই, সেটা হলো আপনাদের কিন্তু একটা 2 নম্বর ক্লাস চলে, তো গত ক্লাস করার পরে আমি তেমন কারোর কোনো ফিডব্যাক আমি পাইলাম না। কিরকম ফিডব্যাক পাইলাম না? ধরেন আমি একটা ক্লাসের লিঙ্ক দিলাম বা রেকর্ডিংটা দিলাম, আপনাদের রিয়াকশন এখানে ইম্পর্টেন্ট। আপনি যদি একটা লাইক দেন তাতে আমার কোনো লাভ নেই, বা একটা কমেন্টস করেন তাতে আমার কোনো লাভ নেই, আপনাদের লাভ আছে। ধরেন দুইজন ক্লাস করছেন, দুইজনের ভিতর একজন ক্লাসটা ফুললি করেন নাই, তো আরেকজন ক্লাস করছেন, করার পরে যখন রেকর্ডিংটা দেওয়া হলো, তো যে করছে সে একটা কমেন্টস করছে, তো কমেন্টসটা করার দ্বারা যে করে না তার কাছে একটা নোটিফিকেশন গেছে যে সামান একটা কমেন্ট করছে, তখন সে বুঝলো যে না একটা রেকর্ডিংটা দেওয়া হয়েছে, তাহলে আমি এখন যে দেখি। সেম জিনিসটা আপনার ক্ষেত্রেও হইতে পারে। তা আপনাদের একদম শুরু থেকেই বলে দিই, আপনারা কিন্তু আমার ক্লাস আমি যাই না, আপনারা আমার ক্লাস আগে পরে তো হয়তো করেন নাই। আমার সিস্টেমটা একটু ডিফারেন্স, আমি করলে ভালোভাবেই করি, আমি সময় নিয়েই বুঝাই, চেষ্টা করি যেন আপনারা কিছু শিখতে পারেন। কিন্তু এমন যারা হয় যে যারা ক্লাসে পারছে না, আমি আসলে তাদের থেকে মানে ইন্সপায়ার্ড হই না, বা তাদেরকে আমি নিয়ে অতভাবে চিন্তাও করতে পারি না। তো আপনারা যদি ক্লাসের রেকর্ডিংটা বা ক্লাসটার লিঙ্কটা বুঝে পাইছেন, একটা কমেন্টস করা, বা আপনাদের গ্রুপের ভিতরে আপনাদের টাস্কগুলো দেওয়া, ক্লাসের রেকর্ডিংটা বুঝে নেওয়া, এটা করেন, এটা আপনাদের জন্য ভালো। তো আজকে কোনো গত ক্লাসে টাস্ক ছিল না, আজকের ক্লাসে টাস্ক আছে, আমি দেখবো আপনারা কেউ কি অ্যাক্টিভিটি আপনারা দেখান। এটা মনে রাখবেন, আমি কিন্তু ফ্রিল্যান্সার, আমি প্রফেশনাল ফ্রিল্যান্সিং করি, আমার হাতে অনেক প্রজেক্টও থাকে অনেক সময়, বা আমি স্টুডেন্টকে ফলো করি কে ভালো শিখতেছে বা খারাপ শিখতেছে। তো কোনো এক সময় যদি কোনো সুযোগ আসে, আমি শুধুমাত্র তাকেই সাজেস্ট করব যে হচ্ছে আমাদের ক্লাসটা ভালো মতো করছে। যে করে নাই তারে তো আমার সাজেস্ট করার কোনো কারণ নেই, ঠিক আছে? নাবিলা ম্যাডাম বলেন, কিছু বলতে চাচ্ছেন? আমরা সামনে আগাতে হবে। আচ্ছা, আমরা তাহলে একটু সামনে চলে যাই। পতাকা ড্র করলাম, ইনসার্ট মেনুর ভিতরে শেপ পিকচার ড্র করার পরে আর একটা জিনিস আমাদের শেখা জরুরি। আমি এটাকে যদি এখানে তিনটা আলাদা আলাদা পার্ট, একটা হলো লাইন, একটা হলো শেপ, আর একটা হলো বৃত্ত। তো এটা কিন্তু তিনটা ভিন্ন ভিন্ন জিনিস। তো আমরা একটা কাজ করতে পারি, এই তিনটা জিনিসকে একসাথে মিলায় একটা গ্রুপ করতে পারি। তাহলে হবে কি, ধরেন এখন পতাকাটাকে আলাদা আলাদা করে মুভ করতে হচ্ছে, তো তিনটা জিনিসকে তিনবার মুভ করতে হচ্ছে একটা জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য। কিন্তু আমি যদি এটাকে তিনটা মিলে একটা জিনিস বানিয়ে ফেলি, তাহলে কিন্তু বারবার আমাকে মুভ করে লাগতেছে না আলাদা করে। এটার জন্য আমরা যেটা করতে পারি, এটা গ্রুপ করতে পারি। কিভাবে গ্রুপ করতে হয়, একটাকে ক্লিক করতে হয়, সিলেক্ট, এইবার কন্ট্রোল চেপে ধরে বাকিগুলোকে ক্লিক করতে হয়, এটাকে ক্লিক, কন্ট্রোল চেপে ধরে এটাকে ক্লিক, এবার কন্ট্রোল ছেড়ে দেন। এখন দেখেন তিনটাই একসাথে সিলেক্টেড, এখন মুভ করলে একই সাথে তিনটাই মুভ হচ্ছে। ওকে ফাইন। এই অবস্থায় এর ভিতরে, বাইরে না, ভিতরে রাইট ক্লিক করে গ্রুপ, গ্রুপ থেকে একটা গ্রুপে ক্লিক করে দিব। এবার এই সব মিলে একটা, এখন এটাকে একবারেই পাবো। আমি যে টার্মসগুলো বললাম, এই টার্মসগুলো কিন্তু ফটোশপ ইলাস্ট্রেটরেও আছে, গ্রুপ করা,
তারপরে হচ্ছে কি বলে শেপ, এগুলো সব কিন্তু আলোচনা ওই ফটোশপেও আছে। এই জন্য নেক্সটে যারা ফটোশপ করবেন তাদের জন্য এই জিনিসটা আরো সুন্দর হবে, আরো স্মার্টলি আপনারা এটাকে করতে পারবেন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, ভাইয়া আমি একটু কথা বলতে চাচ্ছি। বলেন। হ্যাঁ, জি ভাইয়া, আমি আজকে জয়েন হয়েছি, কালকে ক্লাসটা করিনি। আচ্ছা, তো আমার কালকে ক্লাসটা এখনো দেখা হয়নি। আমার ওখানে কোনো কোশ্চেন থাকে আমি কোথায় ওটা নক করব? মেসেঞ্জার গ্রুপে অ্যাড হইনি এখনো, মেসেজ গ্রুপে অ্যাড রিকোয়েস্ট হয়ে নেন, পেন্ডিং। মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে নেন। এটা তো ফেসবুক গ্রুপেই শেয়ার মানে করা হয়েছে, দিয়ে রাখছি, কালকেই দিয়ে সকালেই দিয়ে রাখছি। কিন্তু অ্যাড করা হয় জি নাই। ভাইয়া, রিকোয়েস্ট দেওয়া আছে কিন্তু এখনো জি জি জি, অ্যাড করা আচ্ছা, হয়নি। আমি আর এখানে আমার একটু ল্যাপটপে প্রবলেমের কারণে আমি এখানে বলতেও পারতেছি না কিছু। আমার একটু কিওয়ার্ডে প্রবলেম হচ্ছে, এই জন্য আমি প্রবলেম গুলো বলতেও পারতেছি না। আচ্ছা তো নাবিলা এই জন্য আহমেদ, বলতেছি মেসেঞ্জার গ্রুপে কে অ্যাড করবে। জি আচ্ছা নাবিলা আহমেদকে অ্যাড করে দিতে বলতেছি। আরো যে কয়জন আছে, সুমন খান আছেন, তানভীর আছেন, আমি সবাইকে অ্যাড করে দিছি। ভাই আমারও অ্যাড করা হয় নাই মেসেঞ্জার গ্রুপে। যে কয়টা পেন্ডিং থ্যাংক ছিল ইউ ভাইয়া। সব অ্যাড করে নেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু সামনে যাই, যেহেতু মাইক্রোসফট নিয়ে আজকে আলোচনা আছে তো আমরা একটু সামনে আমাদের কমপ্লিট করতে হবে। গ্রুপের জন্য, গ্রুপের জন্য হচ্ছে আমরা প্রত্যেকটাকে একটা একটা করে সিলেক্ট করব। কিভাবে? একটা সিলেক্ট করতে হয়, দেন কন্ট্রোল চেপে ধরে বাকিটা বাকিটা ক্লিক করে রাইট ক্লিক, তারপর গ্রুপ থেকে এই গ্রুপে ক্লিক করতে হয়। এই হলো সিম্পল পদ্ধতি একটা অবজেক্টকে গ্রুপ করার জন্য। গ্রুপ করলে এটাকে ছোট বড় করা যায় সুন্দর করে, মানে স্মার্ট ভাবে কাজটা করা যায়, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমরা এখন আজকের অফিসিয়াল আলোচনা শেষ। আজকে মনে হয় না আমি অফিসিয়াল আলোচনা শেষ করতে পারবো, কারণ যেহেতু আমাদের আচ্ছা, এটা ছোট করা হয় কিভাবে? কি করা হয়, পতাকাটা ছোট করা হয় কিভাবে? যেভাবে রিসাইজ করলাম, এই যে আমরা এই পতাকা বড় ছিল, সিলেক্ট করে এই যে কর্নার এটাকে ধরে ছোট বড়, কর্নার ধরে রিসাইজ করা, এই যে এই যে ছোট ছোট বড় করা, এই যে পয়েন্ট রিসাইজ যে পয়েন্টগুলো এটা ধরে ছোট বড় করলাম। জি স্যার, আচ্ছা, বুঝতে পারছি। জি স্যার। ইনসার্ট মেনুর একদম ডান সাইডে গেলে আমরা একটা অপশন পাবো যেটা নাম হলো টেক্সট বক্স। এইটা আমাদের ইম্পর্টেন্ট। টেক্সট বক্স কেন ইম্পর্টেন্ট? আমরা নর্মালি যখন মাইক্রোসফট ওয়ার্ডে লিখতেছি তখন খেয়াল করে দেখেন আমি এইখানে লিখতে পারছি, বাট উপরে বা বামে লিখতে পারি নাই কেন? কারণ হলো উপরে মার্জিন, বামে মার্জিন। তো লাইন বাদে ইন্টারপ্রেস করলে অটোমেটিকলি পরের লাইনে চলে আসলাম। তো লাইন বাদে অন্য কোথাও আসলে লেখা যায় না, একটা লাইন থেকে আরেকটা লাইনেই লিখতে হয়। কিন্তু অনেক সময় এমন প্রয়োজন হয় যে আমার এখানে লেখা দরকার, বা একটা এখানে একটা লেখা দরকার, একটা বক্সের ভিতর লেখা দরকার। এটা কিভাবে আমরা করতে পারি? এটার জন্য দরকার হলো টেক্সট বক্স। টেক্সট বক্সে ক্লিক করলাম, দেন ড্র টেক্সট বক্স ক্লিক করব। এইবার একটু আগে আমরা যেভাবে এই পতাকার শেপ ড্র করছিলাম, সেম একই রকম ভাবে আমরা একটা শেপ ড্র করতে পারবো। কিন্তু ওই শেপ আর এই শেপের মধ্যে পার্থক্য হলো এই শেপের ভিতর লেখা যায়, আর ওইটা নর্মালি শেপ ওর ভিতরেও লেখা যায়, কিন্তু এইটাকে ডাইরেক্টলি আমরা লিখতে পারবো। দেখেন এটা একটা বক্স, যে বক্সের ভিতরে আমরা লিখতে পারতেছি। তাহলে স্পেশাল কি? স্পেশালটা হলো এই লাইনটারে আপনি কোথাও টেনে মুভ করতে পারবেন, এদিক ওদিক করতে পারবেন না, কিন্তু এই বক্সের ভিতর লেখার কারণে এই বক্সের এই বর্ডারটাকে ধরে যে কোনো জায়গায় লেখাটাকে মুভ করা যায়। তবে কোনো মুভেবল লেখার জন্য ইনসার্ট মেনুর ভিতরে এই টেক্সট বক্স, ড্র টেক্সট বক্সটা ব্যবহার করা হয় বেস্ট। আমরা অনেক সময় নিচে লিখি বাম পাশে সভাপতি, ডান পাশে সাধারণ সম্পাদক, এটার জন্য আমরা টেক্সট বক্স ব্যবহার করতে পারি। আমরা অনেক সময় একটা ফর্ম তৈরি করি, ফর্মের ভিতরে এরকম একটা বক্স থাকে, এবং এই বক্সটা এই ডান পাশে এখানে থাকে এবং লেখা থাকে আপনার ছবিটি সন্নিবিষ্ট করুন, এইরকম একটা বক্স থাকে। এটা কিভাবে সম্ভব? এই টেক্সট বক্সের মাধ্যমে। তো টেক্সট বক্স হইলো এমন একটা বক্স যে বক্স দিয়ে যে কোনো পজিশনে যে কোনো জায়গায় লেখা যায়। তবে ইনসার্ট থেকে যদি আপনি শেপ নেন, আপনি যে কোনো শেপই নেন না কেন, এই শেপটা দেখতে শেপের মতো মনে হলেও এই দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু কালার হয় না, যদিও কিছু ভার্সনে টেক্সট বক্সও কালার চেঞ্জ হয়, মানে ভিন্ন কালারে হয়। তো এইটা হলো টেক্সট শেপ, এটা হলো টেক্সট বক্স। এর ভিতর লেখা যায় না, এর ভিতর লেখা যায়। কিন্তু যদি এই শেপের ভিতর রাইট ক্লিক করে আমি অ্যাড টেক্সট দেই, তো আসলে শেপের ভিতরেও লেখা যায়, যে কোনো শেপের ভিতরেই লেখা যায়। টেক্সট বক্স হচ্ছে ডাইরেক্ট লেখা যায়, আর শেপটা হলো অ্যাড টেক্সট দিতে হয় দেন লেখা যায়। এই হইল পার্থক্য। তো আমরা
ইনসার্ট মেনু থেকে সবাই বলেন টেবিল, পিকচার, শেপ, টেক্সট বক্স মোটামুটি বুঝছেন কিনা? এটি আজকের আমাদের ক্লাসের লিসন। জি স্যার। জি জি ঠিক আছে ভাইয়া। এবার আমার আর সেকেন্ড কোশ্চেন, আপনারা সবাই আমাকে বলেন এই ইনসার্ট থেকে কাভার পেজ, ধরেন আমরা একটা কাভার পেজ করেছিলাম, আমি একটা বেসিক কাভার পেজ দেখাই। এই কাভার পেজটা কে কে ডিজাইন করতে পারবেন নিজের এখান থেকে? না এই কাভার পেজ থেকে ক্লিক করলে দিয়ে আসলো সেটা না, আমি নিজেই ভাই এই ডিজাইনটা করতে পারবো, এরকম কে কে আছেন বলেন, কে কে পারবেন? স্যার আমি পারবো। ভাই আমি পারবো ভাই। পারবেন না এরকম কেউ আছেন? পারবো ভাইয়া। পারবো না, পারবো না। হ্যাঁ ভাই, পারবো ইনশাল্লাহ। পারবো। আচ্ছা, ভাই সিপিএ ওই যে গাড়ির যে ছবিটা মানে কি ওইটাই দিতে হবে নাকি অন্য ছবি দেওয়া যে যাবে? কোনো ছবি, যে কোনো ছবি। জি পারবো। আচ্ছা ঠিক আছে, এটা আসলে আমার কাছে মনে হয় জাস্ট 1 মিনিটেরই মামলা। এরকম একটা ডিজাইন, এই ছবি সেম তো আর আমি পাবো না, তো সেম ছবি লাগবেও তো না, আমার তো এই ডিজাইন টেমপ্লেট করতে হবে, আমাকে তো সেম ছবি করতে হবে এরকম না। তো আমরা এরকম একটা ডিজাইন যদি করতে চাই আসলে ম্যাক্সিমাম 2 মিনিট লাগা উচিত। কিভাবে? আমি এই ডিজাইনটা আপনাদের এখনই করে দেখাচ্ছি। দেখেন, ইনসার্ট, এখানে ক্লিক করলাম, আমার দরকার কি, আমার একটা শেপ দরকার। তাহলে ইনসার্ট থেকে আমি চলে আসলাম শেপে, এই পেজে করি। দেখেন, শেপ নিলাম, একটা চতুর্ভুজ শেপ নিলাম, এই কর্নার থেকে লম্বা করে একটা শেপ ড্র করে দিলাম। সাইজ তো আমরা রিসাইজ করা, টেনে ছোট বড় করা সবই আমরা জানি। আচ্ছা করলাম, দেন এখান থেকে ডিজাইনের ভিতরে ওই রকম কালারের ডিজাইন কোনটা, এইটা একটা ডিজাইন আছে, এই একটা ডিজাইন আছে, আমি এই ডিজাইনটা নিলাম। অথবা শেপ ফিল থেকেও আমরা একদম এক্স্যাক্টলি সেম কালারটাও দিতে পারবো। আচ্ছা, এইবার এরকম একটা শেপ দরকার, আবারও একটা রেক্টেঙ্গেল নিলাম, এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত আলাদা করে ইনসার্ট, শেপ, চতুর্ভুজ। আমার মাউসটা প্রবলেম করতেছে, এই যে আমি একটা শেপ ড্র করে নিলাম, এইটুকু আমরা রিসাইজ তো করতে পারি, ছোট বড় হলে করে নিলাম। আচ্ছা, এইবার নিচে একটা ছবি দরকার, তাহলে ইনসার্ট থেকে পিকচার, যেটা আজকের ক্লাসেই শিখছিলাম সেইটাই। আচ্ছা, এবার ধরেন ডেস্কটপ, আমার তো সেম ছবি দরকার নেই, যে কোনো ছবি হলেই হয়। আমি এই ছবিটাকে ক্লিক করলাম, করে ইনসার্ট দিলাম, এখন ছবিটা ইনসার্ট হইলো। কিন্তু এখন সমস্যা হলো ছবিটা তো আমি উপরে আনতে পারতেছি না, ছবিটাকে মুভও করতে পারতেছি না। এটার মতো সমাধান কি, কে বলবেন? এই যে ছবিটাকে আমি উপরে আনতে পারতেছি না, চাপা পড়ে গেছে ছবিটা, এবং ছবিটারে পজিশনও মুভ করতে পারছি না। সমাধান র‍্যাপ পিকচার। র‍্যাপ টেক্সট দিতে হবে। কি দিতে হবে? র‍্যাপ টেক্সট থেকে কোন কোন ভার্সনটা দিতে হবে, কোন অপশনটা দিতে হবে? ফ্রন্ট। কি দিতে হবে? ইন ফ্রন্ট। ফ্রন্ট অপশনে যেতে হবে। ফ্রন্ট অপশন যেতে হবে, রাইট। থ্রো দিলে আমরা এটাকে মুভ করতে পারবো, কিন্তু থ্রো দিলে দেখেন ভেঙে চুরে গেছে। তো ভেঙে চুরে গেছে তাও না, এটাকে আবার পজিশন ঠিক করলে ঠিক হয়ে যাবে, কিন্তু তাও চাপা পড়ে আছে। কিন্তু আমি যদি এখানে দিই ইন ফ্রন্ট অফ টেক্সট, তাহলে ঠিক আছে। এইবার আমি এটাকে বড় করে এটার মতো করে আমি ধরেন সেট করে দিলাম। তো এখানে আসলে ডিজাইনটা করতে আমার কি লাগছে, কিছুই করা লাগে নাই। ওরা যে ডিজাইনটা বানাইছিল সেম একই রকম ভাবেই বানাইছিল। এই যে এটা একটা সাদা বর্ডার আছে, আমরা তো জানি বর্ডারটাকে আমরা এখানে আউটলাইন বলি। শেপ আউটলাইন থেকে এটাকে হোয়াইট কালারটা আউটলাইন দিয়ে দিলাম, ওই দেখেন ওইটা সেম হয়েছে। এবার এখানে আবার ইয়ার লেখা যাচ্ছে 2025, আমার তো এখানে লেখা যাচ্ছে না। ওকে ফাইন, লেখা কিভাবে লিখতে হয় আমি নিচে নামাই দিই, এটা নিচে নামানোর দরকার, একটা জায়গা আছে। আচ্ছা, তাহলে আমি লেখা এখানে কিভাবে লিখবো আমরা একটু আগে শিখে আসলাম। ইনসার্ট থেকে টেক্সট বক্স নিলাম, টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স। যদি এটা ডেভেলপার টুল দিয়ে করা, একটু ভিন্ন অপশন দিয়ে করা, এই যে আমি এখান থেকে একটা বক্স ড্র করে নিলাম। এবার এর ভিতরে লিখলাম 2025, অনেক ছোট হয়ে গেছে। ওকে ফাইন, আমি সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে হোম থেকে ফন্ট সাইজটাকে বড় করে দেব আমার প্রয়োজন অনুসারে। এই যে আমার প্রয়োজন অনুসারে আমি এটাকে যতটুকু দরকার ততটুকু বড় করে দেবো, ফন্ট সাইজ চেঞ্জ করে অন্য অনেক ফন্টও আছে দিতে পারি। কিন্তু তারপর দেখতে সুন্দর লাগতেছে না, কারণ এটা নিচে কিছু নাই, ট্রান্সপারেন্ট, কিন্তু এখানে একটা বক্স আসছে। তো খারাপ লাগলে সমাধানও আমরা জানি একটা শেপে দুই ধরনের কালার হয়, একটা হলো ফিল আর একটা হলো আউটলাইন। তো এটার ফিল কালার হোয়াইট আছে, সেই জন্য শো করতেছে সাদাটা। তো আমি ফিল থেকে এটাকে দিলাম নো ফিল, কোনো ফিল হওয়ার দরকার নেই। তারপরে আউটলাইন কালো রঙের বর্ডারটা রয়ে গেছে। তো আমরা কি জানি, আউটলাইন থেকে আউটলাইন কালার দিলে শো হয়, কিন্তু না দিলে তো শো হবে না।
তো দিয়ে দিলাম নো আউটলাইন। এবার দেখেন একদম এটা যেমন এটা তেমন। কালার চেঞ্জ করা দরকার, আমরা হোম মেনু থেকে শিখে আসছি ফন্ট কালার হোয়াইট দিয়ে দিলাম। এবার তো সেম টু সেমই হয়েছে। তো আসলে এখান থেকে যে কোনো ডিজাইনই আমরা করতে পারবো। এবার আপনারা বলেন তো এই মডার্ন সিভিটা আপনারা কি কি করতে পারবেন? এই মডার্ন সিভিটা এটা পারা যাবে? জি ভাই, পারা যাবে। আচ্ছা, এটা আমাদের ক্লাসের টাস্ক থাকবে। ক্লাসের টাস্ক থাকবে আজকে দুইটা, আমি বলে দেই। টাস্ক নাম্বার হচ্ছে আমাদের 1 নম্বর হলো একটা মডার্ন সিভি আমরা করব। তারপরে হচ্ছে ওই কভার পেজ যেটা আমরা সেইটা করার চেষ্টা করব, ঠিক আছে? এইটা টাস্ক থাকবে, আপনারা সবাই এই টাস্কটা কমপ্লিট করে দেন আমাকে দিবেন। কেউ বলতে পারবেন এই যে প্রোগ্রেস এটা সুন্দর করে লোডিং নিচ্ছে, উনি ওনার স্কিলটাকে ভিজুয়ালাইজ করছে। মডার্ন সিভিতে এরকম স্কিলকে ভিজুয়ালাইজ করা হয় যে আমি এত পার্সেন্ট পারি, এই স্কিলটা আমার এত পার্সেন্ট। এইটা কেউ পারবেন? এই যে ভিজুয়ালাইজেশন হয়েছে, এটা তো আমি আজকের ক্লাসে দেখাই নাই। তারপরেও কেউ কি মনে হয় যে এটা পারা সম্ভব? পারবেন? আসেন পারবেন না? আচ্ছা, কেউ পারবেন না? চেষ্টা করলে পারবো। আচ্ছা, ঠিক আছে। এইটা করতে গেলে আমি কিন্তু আজকের ক্লাসে এইটাও শিখাই দিছি। এই যে প্রোগ্রেস বার না, এটা কিন্তু আমি অলরেডি শিখাই দিয়েছি আপনাদের, কিন্তু আপনারা হয়তো মাথায় ক্যাচ করতে পারেন নাই। তা আমি দেখেন, এটা মাত্র 10 সেকেন্ড লাগবে এটা করতে। কিভাবে দেখেন, ইনসার্ট শেপ, একটা বক্স নিলাম, নিয়ে আমি এখানে একটা ছোট একটা বক্স ড্র করলাম। এই বক্সটার ফিল কালার হবে হোয়াইট, দিলাম হোয়াইট। আউটলাইন কালার এটাও দিতে পারি, আমার নিজের কালারও দিতে পারি। তো ধরেন আমি আমার নিজের কালার না দিয়ে ওদের কালারই দিলাম, ওর যেমন কালার আছে ওই কালারটাই দিলাম। তাহলে ওইটা নিচের ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এখন এইটাকেই কপি পেস্ট, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, মানে কপি করে আবার পেস্ট করলাম, অথবা এটাকে কন্ট্রোল চেপে ধরে একবার নিচে টান দিলেই ডুপ্লিকেট কপি তৈরি হয়ে যায়। পদ্ধতি শিখে রাখেন, কন্ট্রোল চেপে ধরে ড্র্যাগ করলে ডুপ্লিকেট কপি তৈরি হয়, অথবা কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এইবার উপরের যেটা সেটার ফিল কালার দিয়ে দিলাম ডার্ক অরেঞ্জ, বা আমার মতো করে কালার দিয়ে দিই। আউটলাইন কালার নো আউটলাইন, কোনো আউটলাইনের দরকার নেই। এবার এটাকে একটু ছোট করে দিব, এর উপরে বসিয়ে দিব। দেখেন তো হইছে কিনা? হইছে? সেম হইছে সেম। জি ভাই। তাহলে এটা এটা তো আমি আপনাদের শিখাই নাই, কিন্তু শিখাই নাই, সবই শিখাইছি। মানে এখন পর্যন্ত যতটুকু আলোচনা, এটাকে আরো সুন্দর করতে চান, আমি দেখেন এটাকে আরো সুন্দর করে দেখাই। আমি এবার এটাকে বড় করি, আর একটু বড় করি। ডুপ্লিকেট নিলাম একটা, নিয়ে এইটা থাকলো, এটাকে আমি শেপ ফিল থেকে দিয়ে দিলাম একটু গ্রে। এইবার এটাকে অনেক বড় করে দিই। এবার এইটাকে এখানে সেট করে দিলাম, করে দিয়ে এটাকে দিলাম আউটলাইন গ্রিন, সরি ফিল দিয়ে দিলাম গ্রিন। দেখেন সুন্দর একটা প্রোগ্রেস বার হয়ে গেছে। এটাকে একটু রাউন্ড করে দিলে আরো সুন্দর লাগবে, এর উপর যদি পার্সেন্টটা লিখে দিই আরো সুন্দর লাগবে। তো আমরা আসলে এই ইউজেসটা যদি ভালো মতো জানতে পারি, দেন মাইক্রোসফট অফিস ইজ ভেরি পারফেক্ট, আমরা শিখতে পারবো ইনশাল্লাহ। তো আমার মাইক্রোসফট ওয়ার্ডের আজকের আলোচনা এই পর্যন্ত। কি আমরা আজকে ভিন্ন টপিকস নিয়ে আলোচনা করি, যেহেতু 11টা বেজে গেছে, আমাদের আলোচনার সামনে আগাতে হবে। আমরা এই ক্লাসটা করছি, মেন উদ্দেশ্য বা আমরা কোর্সটা কেন করতেছি, যে আমরা ফ্রিল্যান্সিংটা শুরু করতে চাই। আমার গত ক্লাসটা আপনারা যারা করেছেন, আমি আসলে অনেক কথা বলেছিলাম ফ্রিল্যান্সিং এর জন্য কি দরকার। আমি বলেছিলাম যে শুধু ক্লাস না, আপনাদের সাথে মাঝে মাঝে গল্প করব, বুঝবো, শুনবো, আপনাদের কথা শুনবো। আপনারা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা এতগুলো মানুষ আমাদের সাথে অ্যাড হয়েছেন। তো হতে পারে জীবনে দেখা নাও হতে পারে, আবার এটাও হতে পারে অনেকের সাথে দেখাও হতে পারে। কারণ আমি তো ধানমন্ডি অফিসে বসি, অনেকে আশেপাশেও আছেন, এসে কথাও বলতে পারে যে স্যার এই বিষয়টা সমস্যার সমাধান দরকার, বা স্যার আপনার এই সাপোর্টটা দরকার। আমি আমার ক্লাসে যখন আমি 6-এ পড়ি তখন থেকে আমি ফ্রিল্যান্সিং এর জগতের সাথে কানেক্টেড। আল্লাহ যতদিন বাঁচায় রাখছে ইনশাআল্লাহ এই সাথেই কানেক্টেড থাকবো, এটাই হচ্ছে আমার নিয়ত। তো আপনারা যদি আমার সাথে কানেক্ট থাকেন, ইটস ফাইন। আপনারা আমার সাথে কানেক্ট হলেন, হয়ে ভাই এই সাপোর্টটা দরকার, 1 মাসের কোর্স, আপনি 3 মাস পরে এসেও যদি বলেন এই জিনিসটা আমাদের দরকার। একটা হলো অফিসিয়াল, অফিস আপনাকে দিবে, আর একটা হলো আমার স্টুডেন্টকে আমি স্পেশালভাবে তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। এটা আমার দায়িত্বের ভিতরেও পড়ে, বা আমি ভালো লাগে আসলে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা মানুষের সাথে একটা ভালো রিলেশন রাখা। বা মানুষ তো খুব বেশি দিন আমরা বাঁচি না, আমরা মরেই যাব একটা সময়, তো একটা গুড রিলেশন এটা ইম্পর্টেন্ট। আই ফিল দ্যাট, এটা এই জন্য আমি বললাম। তো সেই জন্য আপনার সাথে কথাবার্তা বলবো।
তো ফ্রিল্যান্সিং এর জন্য একটা আসলে দরকার যেটা সেটা স্কিল ডেভেলপমেন্ট, ডেডিকেশন দরকার। তো সেই ডেডিকেশনটা আমরা যদি প্রপার ভাবে রাখতে পারি তাহলে ফ্রিল্যান্সিং থেকে কিন্তু আমরা আসল সত্যিকার অর্থে আমরা আউটপুটটা বের করতে পারবো। তো আচ্ছা, একটা দুইটা রাইজ ইওর হ্যান্ড দেখতে পাচ্ছি, অ্যান্সার দিয়ে নেই। সিপিএ হেল্প, নাম দেওয়া নাই, সিপিএ হেল্প দেওয়া, বলেন। স্যার আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে? আমার ফোন নাম্বার অফিসিয়ালি দেওয়া নিষেধ, তারপর আমি দিয়ে দিব আপনাদের আপনাদের আচ্ছা, আপনাদের গত ক্লাসে একটা পিডিএফ ফাইল প্রিন্ট করতে বলছিলাম নাকি, বলছিলাম একটা পিডিএফ জি ফাইল স্যার। জি ভাইয়া। আচ্ছা, যারা যারা ওই পিডিএফ ফাইলটা প্রিন্ট করছেন অথবা ওপেন করছেন তাদের কাছে অলরেডি আমার নাম্বার আছে। যারা ওই পিডিএফ ফাইলটা প্রিন্ট করছেন তাদের অলরেডি আমার নাম্বারটা আছে। তার কারণ হলো ওই পিডিএফ ফাইলের ভিতরে শেষে আমার মেইল, আমার নাম, আমার ফোন নম্বরও দেওয়া আছে, যেহেতু ওই পিডিএফ ফাইলটা আমিই তৈরি করছিলাম। তো পিডিএফ ফাইলের ভিতরে কিন্তু অলরেডি আমি আমার নাম্বার আপনাদের দিয়ে দিছি পাবলিকলি, আমার নাম্বার দিয়ে দেওয়া। আচ্ছা ঠিক আছে, মাহমুদুল হাসান ভাই বলেন। মাহমুদুল হাসান, জি ভাইয়া, আমরা সিভিটা করব, আপনি যেটা দেখালেন ওইটাই করব নাকি আমাদের যে কোনো যেটা ভালো লাগে মডার্ন সিভি ওইটা করব? আপনারাও করতে পারেন, আপনারাই করেন, কারণ আমি একটা দিলে সেটা দেখা গেল অনেকের জন্য ডিফিকাল্ট হবে, অনেকের জন্য ইজি হবে। তার থেকে আপনারা মডার্ন সিভি লিখে আপনাদের যেটা মনে হয় যে এটা আমার জন্য রিলেভেন্ট, আমি এটা করতে পারবো, আপনি ওইটাই করেন, কোনো সমস্যা নেই। নাবিলা ম্যাডাম ওকে। বলেন। ওই গ্রুপে দেখলাম যে একটা ফাইল লিস্ট দিয়েছেন মনে হয় আপনি, নাকি আব্দুর রহিম ভাইয়া কোনো একটা ফাইল লিস্ট শেয়ার করছে। তো এটা কি আমাদের গত ক্লাস রিলেটেড নাকি এটা কোর্স রিলেটেড, কোনটা? এটা আমাদের কোর্স, যেহেতু গতকালকের হোক যাই হোক, কোর্সের বাইরে তো না, আমরা কোর্স রিলেটেডই ওইটা। ওইটা আপনি মানে এটা কি মানে ক্লাস ফার্স্ট ক্লাসের সাথে রিলেটেড কিছু? জি মানে আমার জি, এখনই দিতে হবে, অনেক বড় ফাইল দেখলাম, এই জন্য আমি জিজ্ঞেস করছি। না না না, আপনি হচ্ছে আগে গত ক্লাসের রেকর্ডিংটা দেখেন, তাহলে ওইটা আপনি আচ্ছা ক্লিয়ার হবেন। ওই লিঙ্কটা অবশ্যই আমি কোনো কারণে শেয়ার করেছি, তো আপনারা হচ্ছে ওইটাকে জি। দেখেন, দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, ওটাতে কোনো কোশ্চেন থাকলে আমরা কি পরের ক্লাসে আলোচনা করবো? হ্যাঁ, আপনি যদি সমস্যা হলে তো আজকেই তো আমি অনেক কিছু আলোচনা করলাম যেটা প্রিভিয়াস ক্লাসের ছিল, তো আমার কাছ থেকে সমস্যা সমাধান করে নিন। ফারদিন ভাই বলেন। ভাইয়া, আপনার যে হোমওয়ার্কটা ছিল সেটা কি মানে নেক্সট ক্লাসের আগে যে কোনো টাইমে দিয়ে জমা দিলে হবে? সমস্যা নেই, গ্রুপে দেন, গ্রুপে এনি টাইমে দেন, গ্রুপে আমি আসি, গ্রুপে ভাইয়া, ডিজাইনটা আপনি যেটা করছেন ওইটাই কি রাখবো নাকি আমি নিজের মতো করে একটা বানাবো আপডেট নিজের গুগল মতো করে থেকে? বানান, নিজের মতো করে বানান, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাইয়া, পিডিএফ ফর্মে দিব নাকি ওয়ার্ড ফাইলে দিব এটা সাবমিশনটা? পিডিএফ মানে ফাইলে এটা দিতে পারেন অথবা স্ক্রিনশট দেন, ঠিক আছে। যদি সিভিটা আচ্ছা সিভিটা আপনারা ডকুমেন্টস ফাইলে দিতে পারেন, কারণ কি আমরা যদি মেসেঞ্জার গ্রুপে সবাই ডকুমেন্টস ফাইলটা শেয়ার করি তাহলে একজন আরেকজনের ফাইলটা কিন্তু ডাউনলোড করে দেখলো যে কে কিরকম ভাবে করলো, এটা ভালো হয়। আপনারা ডকুমেন্টস ফাইলটাই শেয়ার করে দিন আচ্ছা ভাইয়া, ঠিক আছে পার্সোনাল ভাইয়া, গ্রুপে। ঠিক আছে ভাইয়া, ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এখন একটু খেয়াল করি, আমাদের মেইন কাজটা হলো আমরা ফ্রিল্যান্সিংটা শিখতে চাই, স্কিল ডেভেলপমেন্ট আমরা করতেছি, জাস্ট দুটো ক্লাস আমাদের চলতেছে। তো এখানে এক নম্বর যে বিষয়টা সেটা হলো পেমেন্ট মেথড, দুই নম্বর হলো অ্যাকাউন্টস। একটু খেয়াল করে শুনুন, এটা থিওরিক্যাল আলোচনা, থিওরিক্যাল আলোচনাগুলো আপনাদের জন্য আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করছি। একটা কথা আমি ফালতু বলতেছি না, আমি নিজে ফ্রিল্যান্সিং করি, আপনাদের আমি এই কথাও বলছি যে আপনাদের ক্লাস শেষ হয়ে গেলে আমি কিন্তু আমার আমার এই যে আমি ল্যাপটপে কাজ করছিলাম, আমার একটা প্রোগ্রামিংয়ের প্রজেক্ট কিন্তু এই যে রানিং, আমি যদিও ল্যাপটপে তেমন একটা কাজ করি না, ডেস্কটপেই করি, কিন্তু আপাতত আমার ল্যাপটপেই ডেস্কটপে নাই, সেই জন্য ল্যাপটপেই কাজ করতেছিলাম। তো আমি কিন্তু আমার প্রজেক্ট রানিং আমি করতেছি। তো আমার অভিজ্ঞতা থেকে যে কথাটা আমি বলবো সেটা আমার অভিজ্ঞতা থেকে বলবো, আপনি যদি গুরুত্ব দেন তো ফাইন, না গুরুত্ব দিলে আপনার লস। তো আমাদের প্রথম বিষয় সেটা হলো পেমেন্ট মেথড, আমি সংক্ষেপে একটু আলোচনা করে দিই, তারপরে আমি মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব, সেটাও সংক্ষিপ্ত আকারে, কারণ মাত্র দুটো ক্লাস তো। তো এক নম্বর হলো পেমেন্ট মেথড। ফ্রিল্যান্সিং যদি আপনি প্রফেশনালি করতে চান, একটা হলো আমি আসছি করলে করলাম, না করলে করলাম, আর একটা জিনিস হলো আমি ভাই এটার মানে ভালো মতো করবো। আমাদের রিসেন্ট একটা সামিট হয়েছে, কাঞ্চন দা কোচ কাঞ্চন, আপনারা অনেকে হয়তো চিনেও থাকতে পারেন, ভালো মাপের লোক, অনেক উচ্চ পর্যায়ের লোক, বাংলাদেশে আসলে অনেক ইনফ্লুয়েন্সার আছে, অনেক ফ্রিল্যান্সার আছে।
তো ওনার একটা কথা উনি বলে, সেটা আমিও ফিল করি, সেটা হলো আমরা একটা কথা বলি ডু অর ডাই। আমরা বলি ডু অর ডাই, করো অথবা মরো। ওনার কনসেপ্ট এটা আমারও কিছু কিছু ক্ষেত্রে আমি ওনার এই কথাটা শোনার আগে থেকে আমি কিছু সেক্টর এটাকে আমি বিলিভ করতাম, সেটা হলো ডু অর ডু, ডু অর ডাই না, ডু অর ডু, করবো অ্যান্ড করবো। আমি আমি কেন মরার কথা মনে হচ্ছে আমি হাইয়েস্ট পর্যায়ে মানে হাইয়েস্ট পর্যায়ে আমি নিয়ে গেলাম এবং আমার মাইন্ডকে ট্রেন করলাম যে কিছু না হলে হয়তো বা আমি নেগেটিভলি আই উইল ডাই। তো এইটা আসলে সাইকোলজিক্যালি অনেক স্লোগান আছে যে স্লোগানগুলো একটা সময় চলতো, কিন্তু এখন প্রযুক্তি চেঞ্জ হয়েছে, মানুষের মুভমেন্ট চেঞ্জ হয়েছে, তো আগের অনেক কনসেপ্ট এখন ভালো লাগবে না বা লাগা উচিতও না। তো ডু অর ডাই না, ডু আর ডু, ডু আর ডু, ডু অ্যান্ড ডু অ্যাগেইন, এটা আমাদের করতে হবে। তো আমরা আমার অভিজ্ঞতা থেকে কি আমি বলবো, 5টা মেথড আপনাদের ক্লিয়ার থাকতে হবে আপনি প্রফেশনাল ফ্রিল্যান্সিং করতে চাইলে। ফ্রিল্যান্সিং মানে 1 মাসের কোর্স না, 2 মাস 3 মাসেরও কোর্স না, এটা লং টার্মস। আমি যদি ভালো ফ্রিল্যান্সার হই তো আমি তো মাসে আমি 50-60 হাজার 1 লাখ টাকাও ইনকাম করব, যেটা তো অনেক ভালো ভালো চাকরিজীবীও পায় না। তাহলে আমি ওইটুকু কষ্ট করার জন্য আমার স্কিল ডেভেলপমেন্টের জন্য কেন সময় দিব না? এক এসএসসি সার্টিফিকেটের জন্য 10টা বছর পার করে দিছি, শুধু একটা এসএসসির একটা কাগজ ধরাই দিছে 10 বছর ধরে পড়াশোনা করে। তো তা দিয়ে আমার কি হয়েছে? আমার হয় স্কিল ডেভেলপমেন্ট কিছু হয়েছে, পুঁথিগত বিদ্যা বাড়ছে, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি আমরা অনেক কিছু শিখতে পারি নাই। তো স্কিলের ক্ষেত্রে ফ্রিল্যান্সিংয়ে আপনাকে ওই সেক্টরে যাওয়ার জন্য ওই যতটুকু ডেডিকেশন ততটুকু লাগবে। 1 নম্বর পেমেন্ট মেথড যেটা আপনার ক্লিয়ার থাকতে হবে সেটা হলো বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট। আমার বিশ্বাস আপনাদের এখানে সবার বাংলাদেশে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, তবে আমি এইরকমও পাই যে ভাই আমার বাংলাদেশের কোনো ব্যাংক অ্যাকাউন্টও নাই। এটা কোনো প্রবলেম না, আমি বলতেছি কি লাগবে, আজকে নাও কালকে করেন, 10 দিন পরে করেন, কিন্তু করে ফেলেন। 2 নম্বর, আপনাকে যে কোন জিনিসটা ব্যাংকে করতে হবে? এনি ব্যাংক, যে কোনো ব্যাংক। তারপরে বাংলাদেশের যে কোনো ব্যাংক হইলেই চলবে, ব্যাংক অ্যাকাউন্ট লাগেই হইলো আপনার অনেক ধরেন এক জায়গায় ভেরিফিকেশন দরকার, ইজ লাইক freelancer.com, স্যালারি অ্যাকাউন্ট হইব? যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট, যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট সমস্যা নেই। লাগবে কেন সেটাও আমি বলে দিই। অনেক সময় আপনার ভেরিফিকেশনের জন্য ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হইতে পারে, আর আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি স্টেটমেন্ট দেবেন কেমনে? তো একটা ব্যাংক থাকলে 2-3 হাজার টাকা হইলেও তো আপনার একটা ট্রানজাকশন হয়, বা না হলে আপনি করতে পারবেন। তো কিছু জায়গায় ডকুমেন্ট সাবমিট করতে হয়। আপনি সিম কিনবেন একটা, সিম কি আপনি মুখ দিয়ে বললেই কিনতে পারবেন? আপনাকে ডকুমেন্ট শো করাইতে হবে যে এটা এনআইডি কার্ড, নাহলে আপনি কিনতে পারবেন না। তো কিছু জায়গায় ডকুমেন্টই সাবমিট করতে হয়। তো ফ্রিল্যান্সিং যেহেতু করব, ফ্রিল্যান্সার মার্কেট প্লেস বা কিছু জায়গায় উইথড্রোর ক্ষেত্রে টাকা উঠানোর ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট লাগে। তো বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট একদম ফান্ডামেন্টাল, একদম শুরুতে আপনাকে লাগবে, না থাকলে করে নেন। আমি যা যা বলবো 5টা মেথড বলবো, এগুলো আজকের জন্য না, 1 মাস ধরে করেন, 2 মাস ধরে করেন, কিন্তু লাগবে, আগে হোক পরে হোক লাগবে। 2 নম্বর হলো পেওনিয়ার। এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল গ্লোবাল পেমেন্ট মেথড বা পেমেন্ট কোম্পানি, যেটা হচ্ছে ইন্টারন্যাশনালি আমরা পেমেন্ট আনা নেওয়ার জন্য ব্যবহার করি। এইটা আপনার থাকা উচিত এবং এইটা বাংলাদেশ ফুললি সাপোর্টেড। আপনি যদি ইউটিউবে লেখেন হাউ টু ক্রিয়েট, মাউথ স্প্রেটা মিউট করে নিই, অনেক সাউন্ড আসতেছে, একটু কাইন্ডলি। আমরা কোয়েশ্চেন নিব এখন, আপাতত আমার ক্লাসটা শুনেন, কোয়েশ্চেন শেষে নিব। কাইন্ডলি সবাই মাউথ স্প্রেটা মিউট করে নেন, আমার ইন্টারাপশন হচ্ছে এখন, কারণ অনেক আউটসাইড কথা চলে আসতেছে। আমি যদি পেওডের অ্যাকাউন্ট করি, এটা বাংলাদেশে সাপোর্টেড। আপনি ইউটিউবে লিখে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট পে অন ইয়ার, পে অন ইয়ার, PAYON এটা যদি বলেন কেন লাগবে, আপনি বাংলাদেশে আমার কাজ করে দিছেন, আপনি আমার বলছেন স্যার টাকা দিবেন না, আমি বললাম টাকা দিব, তো আপনার বিকাশ নাম্বারটা দেন। আমি বললেন যে ঠিক আছে ভাই, বিকাশ নাম্বার এইটা, আমি আপনার টাকা পাঠাই দিলাম। এটা একটা কেস। এমনও তো হইতে পারে আপনি বলছেন টাকা নেবেন, আমি বললাম যে ভাই আপনার রকেট আছে, রকেট নাম্বারটা দেন। আপনি বললেন ভাই আমার তো রকেট নাই, তাহলে তো আপনি মানে টাকা নেওয়ার জন্য রেডি না। তো একটা কোম্পানি বা একটা মানুষ, তার অনেকগুলো পেমেন্ট মেথড থাকতে হবে, যেহেতু সে ট্রানজাকশন নিয়ে কাজ করে। কিছু কোম্পানি আছে যারা বিকাশে পেমেন্ট নেয়, কিছু নেয় রকেট, কিছু নেয় ডিবিবিএল, কিছু নেয় ব্যাংক পেমেন্ট, কিছু নেয় মাস্টার কার্ড, ভিসা কার্ড নেয়। তো মোটামুটি ভালো একটা জায়গায় আপনি সব ধরনের পেমেন্ট দিতে পারবেন। অ্যাজ লাইক আপনি যদি ইসে যান, স্বপ্নতে যান, আপনি যে কোনো পেমেন্ট মেথড, আপনি যদি বলেন আমি বাজার করছি, কিন্তু মিনা বাজার বা স্বপ্ন বলতেছে কি ভাই আমরা এখানে কার্ড পেমেন্ট নেই না, তাহলে কিন্তু ও ভালো প্রতিষ্ঠান না, কারণ ও নেওয়ার জন্য রেডি না। তো অ্যাজ এ মার্কেট হিসাবে অনেক মার্কেট অনেক পলিসি নিয়ে চলে, যেমন ফাইভারের মতো মার্কেট প্লেস মাত্র 2টা পেমেন্ট মেথড, একটা হলো পেপল আর একটা হলো পেওনিয়ার।
এই পদ্ধতির বাইরে আপনি যাইতে পারবেন না। বলতে পারেন ভাইয়া বিকাশে নেওয়া সম্ভব না, না সম্ভব না। কেন সম্ভব না? কারণ এটা বাংলাদেশি কোম্পানি না, এটা ইসরায়েলি কোম্পানি, আমেরিকান কোম্পানি, বিভিন্ন দেশের কোম্পানি। তো তারা তো আপনার বিকাশে পেমেন্ট দিবে না। তো মাস্ট বি কোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড অ্যাজ লাইক পেপাল, পেনিয়ার, স্কিল, নেটলার, ভিসা কার্ড, মাস্টার কার্ড। কিছু জায়গায় ওয়ায়ার ট্রান্সফার ব্যাংকেও হয়, যেমন freelancer.com, কিন্তু সবগুলোই আপনার লাগবে। তার ভিতর একটা হলো পেওনিয়ার। এইটাও আপনাদের হোমওয়ার্ক, বাট আজকে না, সুন্দর করে ক্রিয়েট লেখেন হাউ টু ক্রিয়েট পেওনিয়ার অ্যাকাউন্ট। হয়তো পেওনিয়ার অ্যাকাউন্ট ইন বাংলাদেশ দেখবেন সুন্দর করে বলে দিছে, নারী নক্ষত্র সহ সব কিছু বলে দিছে। না বেশি না, 8 মিনিটের একটা ভিডিও দেখলেই তো হচ্ছে। তো এইটা আপনি আমি তো বলেই দিলাম। এবার আপনি যদি মন চায় আপনি সুন্দর করে অ্যাকাউন্টটা করে রাখেন। লাগবে কখন? ফাইবারে লাগবে, এখনই লাগবে এমন না, কিন্তু আমি আপনাদের জানাই রাখলাম যে এটাও প্রয়োজন, যাতে আপনি পরে আমাকে না বলেন ভাই এটা তো শিখার নেই। তো এই জন্য আমি বলে রাখলাম। তারপরে দুইটা বলছি, নিজের অ্যাকাউন্ট, 2 নম্বর হলো পেপাল অ্যাকাউন্ট, পেওনিয়ার অ্যাকাউন্ট, 3 নম্বর হলো পেপাল। পেপাল সরাসরি বাংলাদেশ সাপোর্টেড না। এটা একটা ওয়েবসাইট যেটা অ্যাজ লাইক পেওনিয়ার মতো ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, যেটার মাধ্যমে আমরা টাকা আনতে পারি বা টাকা ট্রানজ্যাকশন করতে পারি। তো এই পেপালটা বাংলাদেশের সরাসরি সাপোর্ট না করলেও অনেক পদ্ধতি আছে। হাউ টু ক্রিয়েট পেপাল অ্যাকাউন্ট ইন বাংলাদেশ আপনি অনেক টিউটোরিয়াল পাবেন। কয়েকটা পদ্ধতি আছে। সাইপ্রাস একটা দেশ আছে, সেই দেশের কান্ট্রি ব্যবহার করে, লোকেশন ব্যবহার করে করা যায়। বাংলাদেশের ফোন নম্বর দিয়ে আপনি ভিডিও দেখেন, পদ্ধতিগুলো শিখেন। আপনি বাসায় বসে প্রথম দিন কেন বলছি যে প্রতিদিন 1 ঘন্টা দিবেন? এই কারণে দিবেন, রিসার্চ করেন। আমার পেপাল আছে, আমিও তো বাংলাদেশেই থাকি, তাহলে আমার আছে কেমনে? আপনার নাই কেন? আপনি সেইটা পদ্ধতি বের করেন, তাহলেই দেখবেন হয়ে যাবে। তো 1 নম্বর স্যার পদ্ধতি হলো, স্যার আমি কথা বলি। বলেন। স্যার এই যে পেপালের যেটা বলেন আপনি সাইপ্রাসের, বুঝছেন, আমি পেপাল এরকম একবার খুলতে গেছিলাম, বাট বাংলাদেশের নাম্বারটা দিয়ে আমি আর করতে পারিনি, বুঝছেন। আপনার কাছে যদি এরকম জানা মতে কারো ভিডিও থেকে থাকে, ওই ভিডিও লিঙ্কটা আমাদের দিলে একটু ভালো হয় স্যার। আপনার এখানে হাউ টু ক্রিয়েট পেপাল অ্যাকাউন্ট দিবেন। স্যার ইউটিউবে তো স্যার অনেক ভিডিও আছে, বাট আপনি ভালো একটা একজনের যে আমি ভিডিওটা সেটাই দিলে আমাদের বলতেছি। ভালো হয়, ওই ভিডিওর যদি লিঙ্কটা দেন আমাদের বেশি ভালো হয়। আচ্ছা, না আমি বলতেছি, আমি এখানে হাউ টু দিলাম পেপাল এখন বাংলাদেশ, ফিল্টার থেকে দিলাম নিউয়েস্ট কই, নিউয়েস্ট একদম 3 সপ্তাহ আগের। আমি আপনার যে ভিডিওটা দিব আমি সেটা এখান থেকেই কালেক্ট করে দিব। আমি আমার আগের কোনো ভিডিও দিলে হবে না। কারণ কি? কারণ পেপালের মতো সাইটগুলো তো প্রতিদিন পলিসি চেঞ্জ করে। তো আমি যদি আপনারা বলেন ভাই আপনার কোনো ভিডিও কালেক্ট করে দেন, আমি এই ইউটিউব থেকেই দিব। এছাড়া তো আমি নিজে বানাই, তো আর আমি নিজেই একজনের ভিডিও দেখে পেপাল করছি, তাহলে আমি তো আর নিজের থেকে কিছু দিচ্ছি না। ওরা রিসার্চ করছে, যারা রিসার্চ করে তাদের ভিডিও দিব। তা আপনি সরাসরি ইউটিউবে এসেই লাস্ট 1 মাসের কোন ভিডিওটা আপলোড হয়েছে, দিস মান্থ মানে এই মাসে, ফেব্রুয়ারি মাসের সব থেকে লেটেস্ট ভিডিও কোনটা, এই ভিডিওটা, তাহলে আমি এই ভিডিওটা দেখি, এই ভিডিওটা দেখি। 2-3টা ভিডিও দেখলেই আপনি যে বাংলাদেশে যে লেখা আছে লিগালি পেপাল করে, আমি 2-3টা, একটা ভিডিও না দেখে 2-3টা ভিডিও দেখব, মিলাই দেখব কোনটা সব থেকে ভালো কাজ করতেছে, কোনটা ভালো, আমি সেই অনুযায়ী করব। এটা সহজ পদ্ধতি। এটা 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি, যদি আপনার বাইরের দেশে কেউ পরিচিত থাকে, তার যদি পেপাল থাকে, তার পেপালেই আপনি কাজ চালাইতে পারবেন, নতুন করে পেপাল অ্যাকাউন্ট দরকার নাই। যদি বাইরে কোনো ফ্রেন্ড বা কেউ থাকে, যদি বাইরে আছে কিন্তু তার কোনো পেপাল অ্যাকাউন্ট করা নাই, তাহলে আপনি তার রেফারেন্স একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন। সব তথ্য তার হবে, এভরিথিং তার হবে, শুধু ইমেল আর পাসওয়ার্ডটা আপনার হবে, মানে এটা আপনার নিয়ন্ত্রণে থাকবে। এইভাবে আপনি পেপাল করে নিতে পারেন। এটা সব থেকে বেটার মেথড, কারণ সে তো বাইরে ইন্টারন্যাশনালি বাইরেই থাকে, তো 100% সিকিউর থাকে এটা, তবে পরিচিত মানুষ হইতে হবে। আর 3 নম্বর হইলো পেপাল অ্যাকাউন্ট যদি খুবই ইম্পর্টেন্ট হয়, আমার এই কোনোভাবে পারতেছি না, তাহলে একটা পেপাল অ্যাকাউন্ট কিনে নিতে হয়। বেশি না, 500 থেকে 1000 বা ম্যাক্সিমাম 1500 টাকাই লাগে। সারা জীবনের জন্য আমি একটা পেপাল অ্যাকাউন্ট করে নিলাম। এইটাও করা যেতে পারে, কারো পেপাল অ্যাকাউন্ট কিনে নেওয়া, এই পদ্ধতিটাও আপনি করতে পারেন। তবে ফ্রি যদি পান তাহলে আবার টাকা দিয়ে খরচ করবেন কিনা, তো করবেন তো না। তো সেই জন্য আপনাদের ওই আগের 2টা মেথড ট্রাই করতে হবে। তারপর প্রয়োজন যদি হয়, এখনই লাগবে এমন বলতেছি না,
কিন্তু অনেক জায়গায় এই মেথডটা লাগে। আমার নিজেরই পেপাল আছে, আমি বলে দিছি আপনাদের। আমি ট্রানজ্যাকশনও করি, অনেক ট্রানজ্যাকশন আমার করা হয়। তো ওভারঅল সব মিলেই হচ্ছে আমি কাজগুলো করি। আচ্ছা, 4 নম্বর হলো স্ক্রিল। এটাও একটা পেমেন্ট মেথড। এটার পিওরিটি কম, এটা আমি আপনাদের এখনই করতে পারবো না। এটা ইউনাইটেড ইউকের একটা কোম্পানি, এটাতেও অনেক ট্রানজ্যাকশন হয়। তবে স্ক্রিলটা সব জায়গায় লাগে না, খুব অল্প কিছু জায়গায় লাগে। কিন্তু এটা বাংলাদেশ সাপোর্টেড, তো আমরা এই অ্যাকাউন্টটা করে রাখতে পারি সবার শেষে। এইটা আমরা করতে পারি। তো 4টা বললাম, 4টা পেমেন্ট মেথড। 5 নম্বর পেমেন্ট মেথড হইলো, যদি আপনারা আপওয়ার্কে কাজ করতে চান বা ডিজিটাল মার্কেটিং শিখে কাজ করতে চান, তাহলে আপনাদের অনেকের ভিসা কার্ড মাস্টার কার্ড লাগতে পারবে। এখনই না, আপনারা ভয় পায় না, স্যার এতগুলো কথা বলতেছেন, এগুলো যদি অন্য কারোরটা থাকে তাও দিয়ে কাজ চালানো যায়, বা এখনই লাগবে এমনটা না। কিন্তু আস্তে আস্তে এটা আমরা মাথায় সেট করি যে এগুলো আমাদের প্রয়োজন। আমি যা যা বললাম সবগুলো আমার আছে, বরং এইগুলোর সাথে আরও 5-6টা মেথড আমার অতিরিক্ত আছে, যেগুলো আমি যে কোনো ক্লায়েন্ট আমার বললেই আমি সব ধরনের পেমেন্ট অ্যাকসেপ্টেড এবং আমি কাজ করতে পারি। তো ভিসা কার্ড মাস্টার কার্ড বাংলাদেশে একটা পাসপোর্ট থাকলেই দেয়। ইসলামী ব্যাংকে যান, কার্ডের জন্য কোনো ফিও নিবে না। আপনি যাবেন, গেলেই আপনার একটা $1000 পর্যন্ত ইনভেস্টমেন্ট ফ্রি করে দেয়, কার্ডটা সব ফ্রি দিয়ে দেয়। তো আপনি যান, ইসলামী ব্যাংক থেকে করাইতে পারেন। তারপর হচ্ছে কি বলে, ইস্টার্ন ব্যাংক থেকে করাইতে পারেন। সব ব্যাংকেই আছে, কোনো ব্যাংক বাকি নাই, কিন্তু কিছু সুবিধা কম এন্ড বেশি, এই হলো পার্থক্য। তো এই 5টা মেথড আপনার আগে হোক পরে হোক আপনাকে লাগবে। একটা মরিয়াম, কোশ্চেন করতে পারি? হ্যাঁ বলেন। ভিসা যে মাস্টার কার্ড আমরা যে সেভিংস অ্যাকাউন্ট গুলো ইউজ করি পার্সোনালি, এই অ্যাকাউন্টে থাকলেই তো হবে, তাই না? অ্যাকাউন্ট ফ্যাক্ট না ম্যাডাম, ভিসা কার্ড মাস্টার কার্ডের অ্যাকাউন্ট না থাকলেও ভিসা কার্ড মাস্টার কার্ড হয় অনেক জায়গায়, ঠিক আছে? আবার একজন কোয়েশ্চেন করছেন যে সব কার্ডেই লেখা থাকে, এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, মনে রাখবেন। ভিসা কার্ড, সরকারি এটা লেখা থাকে, আমিও post করছি। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে বলি, শর্ত 2টা। জি, আপনি যদি জি, ইন্টারন্যাশনালি কোনো কার্ড ব্যবহার করতে চান, মাত্র 2টা শর্ত। জি। 1 নম্বর হলো সেটা ডুয়েল কারেন্সি হইতে হবে। 2 নম্বর হলো বাংলাদেশের পলিসি অনুযায়ী পাসপোর্ট ইন্ডোর্স করা থাকতে হবে। মানে আপনি অ্যাকাউন্ট করছেন, অ্যাকাউন্ট করলেই আপনাকে একটা ভিসা কার্ড, আপনি যদি বলেন যে আমার ভিসা কার্ড মাস্টার কার্ড লাগবে, ওরা দিয়ে দিবে, সাথে সাথেই দিয়ে দেয়। কিন্তু সেটা দিয়ে আপনি ইন্টারন্যাশনালি পেমেন্ট, ভিসা কার্ড লেখা থাকলেও আপনি ইন্টারন্যাশনাল ফেসবুকে বা ফাইবারে বা আপওয়ার্কে আপনি পেমেন্ট দিতে পারবেন না। কেন পারবেন না? কারণ বাংলাদেশের পলিসি অনুযায়ী এইটা পাসপোর্টে ইন্ডোর্স করাইতে হয়, পাসপোর্ট নিয়ে যেতে হয়। তখন ওরা পাসপোর্টে লিখে দেয় যে $এত এই কার্ডের এগেনস্টে আপনি ইন্ডোর্স করছেন, এবং সিল দিয়ে দেয়। এর পরবর্তীতে আপনি ওই কার্ডটাকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় টাকা পেমেন্ট করতে পারবেন। তাহলে শর্ত 2টা, ডুয়েল কারেন্সি, 2 নম্বর হলো পাসপোর্ট দ্বারা ইন্ডোর্স। এটা যে ব্যাংক হোক, যে অ্যাকাউন্ট হোক, যে কার্ড হোক, আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এটা করে রাখবেন, কারণ আপনি একটু স্যার প্রফেশনাল। আমার করা আছে। আচ্ছা, এন্ডোর্স করি, এটার কি কোনো মেয়াদ থাকে ভাইয়া, যে জি ভ্যালিডিটি ডেট থাকে? জি 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 ভ্যালিডিটি, কার্ডের যে ভ্যালিডিটি সেটা তো ভিসা কার্ডের ভ্যালিডিটি লেখাই থাকে এত সাল, সেটা 5 বছর, 6 বছর, 7 বছর হয়। আর ইন্ডোর্সমেন্টের মেয়াদটা কিছু জায়গায় 2 মাস, কিছু জায়গায় 3 মাস, কিছু জায়গায় 6 মাস। 6 মাস পর পর আবার চালু করে নিতে হয়। রিসেন্ট 1 বছর পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। না 1 বছর হইলেও এই যে চালু করতে অনেক জায়গায় 3 মাস পর পর ফোন দিয়ে বলতে হয় যে আমার ইন্ডাস্ট্রি আবার চালু করে দেন। এটা বলতে হয়। যারা ডিজিটাল মার্কেটিং কোর্স করবে তাদের মাস্ট বি এই কার্ড লাগবেই। আমার কথা হচ্ছে যে আপনারা ডাটা এন্ট্রি করতে গেলেও প্রফেশনালি আপওয়ার্কে গেলে আপনারা একটা মেম্বারশিপ বলেন, একটা কার্ড অ্যাড করলে ওরা ফ্রি মেম্বারশিপ দিয়ে দেয়। অনেক প্রফেশনাল মেম্বারশিপটা $1 অনলি খরচ হয়, 120 টাকা বা 30 টাকা খরচ হয়। কিন্তু ফ্রিল্যান্সার আপনাকে ফুললি প্রফেশনাল একটা মেম্বারশিপ দিয়ে দিবে। তা আমি কেন নিব না এই সুযোগটা? বা না নিয়ে আমি কিভাবে এক্সপেক্ট করবো যে আমি একজন ভালো ফ্রিল্যান্সার হব? তো এটা আমি সপ্তম ক্লাসে আলোচনা করব। তারপর আজকের ক্লাসে বলে রাখলাম যে এটা আমাদের আস্তে আস্তে দরকার হবে। আপনারা নিজেকে সেইভাবে প্রিপেয়ার করেন, কারণ আমি যেটা বলতেছি প্রফেশনালি বলতেছি। আমরা ডাটা এন্ট্রি দিয়ে শুরু করতেছি। আজকে যেটা এখন আলোচনা করব, এটা একদম গরিব একটা মার্কেট প্লেস, যেটা হলো মাইক্রোটাস্কিং। যেহেতু আমাদের ক্লাস অলমোস্ট শেষ পর্যায়ে, আমি তারপরেও আলোচনা শুরু করি। আমরা এখন যে মার্কেট প্লেসটা নিয়ে আলোচনা করব, এটার নাম হলো মাইক্রোটাস্কিং মার্কেট প্লেস। ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, প্রফেশনাল ফ্রিল্যান্সিং, এগুলো তো সামনে আলোচনা হবেই। তো সেইখানে যাওয়ার আগে, ওই যে বলছি বসুন্ধরায় যাওয়ার আগে, বসুন্ধরায় শপিং করব, জীবনে কোনোদিন একটা মোজাও কিনি নাই, তাহলে হবে কিভাবে?
তা আমি আগে শপিং করে শিখি, টাউন হল থেকে শিখি, মোহাম্মদপুর থেকে শিখি, নিউ মার্কেট থেকে শিখি, এরপর বসুন্ধরায় যে অনেক বড় বড় শপিং করার আমার সাহস হবে। তো আমরা এখন একটা ছোট মাইক্রোটাস্কিং সাইটে কাজ করব, যেটার নাম হলো মাইক্রো ওয়ার্কার্স। মাইক্রো ওয়ার্কার্স হলো এমন একটা ওয়েবসাইট যেখানে ক্ষুদ্র কাজের মাধ্যমে ক্ষুদ্র ইনকাম করা পসিবল এনি টাইম। মানে এটা আপনার যদি অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্ট ভেরিফাইড থাকে, আপনি যে কোনো সময় ঢুইকা কোনো রকম কম্পিটিশন ছাড়া ইনকাম করতে পারবেন। এরকম আরও একটা মার্কেট প্লেস আছে যেটার নাম হলো র্যাপিড ওয়ার্কার্স। র্যাপিড ওয়ার্কার্সটা এই মুহূর্তে ওদের ওয়েবসাইটে কাজ চলতেছে, আপাতত অফ আছে। আমি অ্যাড্রেসটা তাও বলে দিই, RAPID র্যাপিড ওয়ার্কার্স, এসব হলো মাইক্রোটাস্কিং সাইট। এই rapidworkers.com এরা কাজ চলতেছে, ওয়েবসাইট ইজ কারেন্টলি আন্ডার রিকনস্ট্রাকশন, কাজ চলতেছে। তো এটা চালু হয়ে যাবে হয়তো কিছুদিন পরে। আর একটা এই সাইটটা আমরা কাজ করব, আর একটা সাইটে কাজ করব যেটার নাম হলো স্প্রাউট গিগস। এই স্প্রাউট গিগসও একটা ছোট মাইক্রোটাস্কিং সাইট যেখানে ছোটখাটো কিছু কাজ করে ছোটখাটো ইনকাম করা পসিবল। এবং এখানে আবার শুধু ছোট কাজ না, এখানে আবার গিগসও আছে যেটা আবার $3 কাজ সর্বনিম্ন। তো এখানে কাজগুলো কি হয়, আপনাকে সিম্পল একটা শেয়ার করতে বললো, এই যে এখান থেকে দেখায়, এই যে মাইক্রো ওয়ার্কার্সের ভিতরে কি কি কাজ হতে পারে। একটা কোয়েশ্চেন সার্ভে করতে হবে, 4টা কোয়েশ্চেন আসবে, অ্যান্সার দিতে হবে। আপনাকে একটা ইউটিউব চ্যানেল দিছে, সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। একটা ফেসবুক পেজ দিছে, সেই ফেসবুক পেজটাকে লাইক করতে হবে। এই ধরনের একদম সিম্পল ছোট ছোট কাজ করে মাইক্রো ওয়ার্কার্স থেকে ইনকাম করা যায়। কাজ মাত্র 2 মিনিটের, 5 মিনিটের, 10 মিনিটের। 2 মিনিটের একটা কাজ করছেন আপনি 10 সেন্ট ইনকাম করছেন, 5 মিনিটের একটা কাজ করছেন আপনি 20 সেন্ট বা 10 সেন্ট ইনকাম করছেন। তো 10 সেন্ট 20 সেন্ট কইরাও আমি যদি 10-15টা কাজ করিতাম আমার অ্যাকাউন্টে দেখা গেল $2-2.5 জমা হয়েছে। আর যদি ভালো কাজ করতে পারি তাহলে বেশি, একটা অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টলের কাজ, একটা অ্যাপ ইনস্টল করতে হয়, 7 দিন রাখতে হয়, পরে আনইনস্টল করে দিলে সমস্যা নেই। তো এরকম একটা ছোট্ট কাজ করে আমার অ্যাকাউন্টে 50 সেন্ট জমা হয়েছে, তার মানে 2টা কাজ করলেই আমার $1। তো আমি যদি এরকম ছোট ছোট কাজও করি, $2ও যদি করি প্রতিদিন, তাও মাস শেষে $60 ইনকাম সম্ভব। $60 মানে হইল বাংলাদেশি টাকায় 7 থেকে 8 হাজার টাকা। আর যদি 100 মানে $60 না করে $100 করতে পারি, তাহলে বাংলাদেশি টাকা 12 থেকে 13 হাজার টাকা। অথচ এখানে কোনো কম্পিটিশন আপনাকে পড়তে হবে না। এরকম একটা না, এরকম অনেক সাইট আছে। এমনকি এটার বাংলাও একটা বাংলাদেশি ওয়েবসাইটও আছে, ওয়ার্ক আপ জব। এটা বাংলাদেশি সাইট, এই সেম মাইক্রোটাস্কিং। এই মাইক্রোটাস্কিং এ যতগুলো সাইট আছে তার ভিতরে এটা একটা, এবং এটা আবার বিকাশেও পেমেন্ট নেওয়া যায়। তো আমরা এইটাও ট্রাই করে দেখতে পারি। তো আমি যেহেতু আজকে শুধুমাত্র কনসেপ্ট বললাম, দেখা দিতে পারলাম না, আমি আজকের ক্লাসের শেষে আপনাদের এই মাইক্রো ওয়ার্কার্স নিয়ে, মাইক্রো ওয়ার্কার্সে অ্যাকাউন্ট করতে হয়, ছোট্ট একটা 5 মিনিটের একটা স্যার ছোট বাংলাদেশে ওইটা একটু দেখাই দেন, অ্যাকাউন্ট খোলার অ্যাকাউন্ট খোলাটা দেখা দিচ্ছি, আমি মাইক্রো। সমস্যা নেই। অ্যাকাউন্ট খোলা আর কাজ করাটা আপনারা আগে বুঝেন। অ্যাকাউন্ট করে তো খালি হবে না, আমাদের কাজও দেখতে হবে, কিছু করতে হবে এবং বুঝে শুনে করতে হবে। আমরা ফাইবারে যাব, ফাইবারও যাওয়ার আগে বুঝে শুনে যাইতে হবে না, এই জন্য ছোটখাটো সাইটগুলো আমরা জি দেখাচ্ছি, স্যার, আগে একটু বুঝে নিই। বাংলাদেশে স্যার এটা একটু দেখাই দেন। আচ্ছা আমি অ্যাকাউন্ট করে দেখা দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা প্রত্যেকটা সাইটেই ট্রাই করব, বুঝে দেন ভিডিওগুলো দেখে তারপরে আমরা অল্প কিছু করে করে আগাবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা যেটা ওয়ার্কআপ জব, এখানে রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইওর রিয়েল নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। আরেকটা জিনিস বলি, প্রত্যেকটা ওয়েবসাইট যেখানে রেজিস্ট্রেশনের ব্যাপার আছে সেখানে কিন্তু অনেক সময় ভেরিফিকেশনের ব্যাপার থাকে, অনেক এক্সামের ব্যাপার থাকে, এইগুলো আমাদের কাছ থেকে সমাধান করে নেবেন। ভেরিফিকেশন যদি বলে আপনার SMS ভেরিফিকেশন, তাহলে একটা কোড আসবে। ইমেল ভেরিফিকেশন করতে বললে ইমেল যাবে, ইমেলে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটা ক্লিক করলে ভেরিফাইড হবে। যদি বলে KYC ভেরিফিকেশন, KYC, তাহলে আপনার এনআইডি কার্ড ভেরিফাই করতে হবে। অনেক জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, যেমন পেওনিয়ারের কথা বললাম, পেওনিয়ারে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টও অ্যাড করতে হবে, যে আপনি এই ব্যাংক অ্যাকাউন্টে টাকা যদি পেওনিয়ারে আসে তাহলে এই অ্যাকাউন্টে উঠাবেন, এটা করতে হয়। অনেক জায়গায় ছোটোখাটো এক্সাম দিতে হয়, যেমন ফাইবার একটা এক্সাম দিতে হয়, মাইক্রো ওয়ার্কার্স একটা ছোটো একটা এক্সাম দিতে হয়। এগুলো ইউটিউবে ভিডিও দেখলে পারা যায়, না পারলে আমি আছি, সমস্যা নেই, আমি কাউকে দিয়ে হলেও ব্যবস্থা করাই দেবো, সমস্যা নেই। তো এখানে ক্লিক করলাম, রিয়েল নেম, এখানে কিন্তু বলে নাই ফেক নেম বা শুধু নেম বলে নাই, বলিয়ে দিয়েছে রিয়েল নেম ফর ইন্টারনাল ভেরিফিকেশন অনলি। তার মানে এখানে যে নামটা দিবেন মাস্ট বি এনআইডি কার্ড অনুপাতেই হইতে হবে। ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, আই এম নট এ রোবট, আমি মানুষ, আমি রোবট না, টিক দিলাম, আই এগ্রি, তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট। এরপর ইমেলে একটা লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কটা ক্লিক করার পরেই আপনি এখানে লগ ইন করতে পারবেন। তো এইগুলো নিয়ে আমার কাছে পেয়ার অফ ভিডিও আছে অনেকগুলো। তো আমি যেহেতু ক্লাস শেষ হয়ে যাচ্ছে,
তো আবার আলোচনা শুরু করলে আরো 1 ঘন্টা লাগবে, তো এত সময় তো আসলে নাই আমাদের। তো আমরা এইটার যে ভিডিওগুলো আছে, সাপোর্ট ভিডিওগুলো আছে, আমি একটা একটা করে প্রায় 6টা 7টা 8টা ভিডিও আছে, আমি সব ভিডিওগুলো আজকে পার্ট বাই পার্ট আপনাদের দিচ্ছি। আপনারা কাজ পরে আগে অ্যাকাউন্ট করা বোঝা বুঝা তারপরে আপনারা কাজগুলো শুরু করে নেন। ছোটোখাটো অ্যামাউন্ট, কিন্তু কাজটাও ছোট। আমরা এটা করে নিজের স্কিল বাড়াই। জীবনে কাজই করলাম, কোনো ডলার ইনকাম হইলো না, তাহলে এটা তো আপনার আসলে হইলো না। আর আমার যদি এমনও হয় যে অল্প কিছু কাজ করছে, অ্যাকাউন্টে কিছু ডলার ঢুকছে, টাকা আসছে অনলাইন থেকে, এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস। দেখেন আমি আমার নিজের যে পেপালটা, সেইটা আমার একটা স্টুডেন্টকে দেওয়া আছে। মানে সে এখান থেকে, আমার এটা পার্সোনাল মেইল, কিন্তু আমি যেটা ওপেন করতেছি এটা কিন্তু আমার পার্সোনাল মেইল। এই মেইলটা একটা পেপাল অ্যাকাউন্ট করা, সেটা আমার একটা স্টুডেন্টকে দেওয়া। তো একদম অত কিছু বুঝে না, ঘরে ঘরে বসে টুকটাক কাজ করছে একটা আপু আর কি। তো অনেকগুলো পেপাল ছিল আমার, সবগুলো স্টুডেন্ট এক ভাইয়ের দেওয়া, $700-800 উইথড্র করছে মাইক্রোটাস্কিং থেকে। এখন আর করে না, কেন করে না? কারণ ওইগুলো করতে করতে নিজের এসে ফাইবার ফ্রিল্যান্সার আপওয়ার্কের জন্য তৈরি করে ফেলছে। তো যেহেতু তৈরি করে ফেলছে, এখন আর তার করার প্রয়োজন পড়ে না, মানে সেটার প্রয়োজন তার পড়ে না। সাদিয়া খান বলেন, কোনো কোশ্চেন বলতে চাচ্ছেন? আচ্ছা ভাইয়া, এই অ্যাকাউন্ট গুলো মানে আমাদের কি নেক্সট ক্লাসের আগে করে ফেলা ভালো নাকি আস্তে আস্তে করতে হবে? আস্তে আস্তে করেন ম্যাডাম, সমস্যা নেই, নেক্সট ক্লাসের আগে করতে পারলে ভালোই হয়। কিন্তু আমরা যদি আস্তে আস্তে নাও পারি, করে ফেলি, এটা তো ক্লাস আছে আমাদের, আমরা আস্তে আস্তে এটা করে নিব। এই দেখেন, এই যে র্যাপিডোর কাছে ওনার যে অ্যাকাউন্ট থেকে উইথড্র করছে, এই যে আমার কাছে মেইল আসছে, র্যাপিডোর কাছ থেকে উনি $5 উইথড্র করছে, দেখছেন? তো আমার কাছে এরকম ওনারই স্ক্রিনশট যে কতগুলো আছে তার ঠিক নেই। এই যে র্যাপিডোর কাছে উনি কাজ করছে, এটা একটা উইথড্র, আরো কত যে উইথড্র করছে র্যাপিড ওয়ার্কার্স। ভাইয়া হ্যাঁ আমার আরেকটা কোশ্চেন হচ্ছে, আমার বলেন। তো এই দেখেন, সেভিংস $18। অ্যাকাউন্ট আছে, ক্রেডিট, হ্যাঁ, হ্যাঁ ক্রেডিট কার্ড আছে আর এটিএম কার্ড আছে। তো ক্রেডিট কার্ড থাকলেই তো হবে, না তাই না? ক্রেডিট কার্ড থাকলে হবে না। যদি সেই ক্রেডিট কার্ডটা ভিসা, ডুয়েল কারেন্সি, পাসপোর্ট ইন্ডোস না হয়, তাহলে আমার কথা বুঝছেন, কার্ডের নাম কি, হুম। কি কার্ড, এটা আমার কাছে শর্ত না। আমার কাছে শর্ত হলো ভিসা কার্ড হইতে হবে, মানে ইন্টারন্যাশনাল ডুয়েল কারেন্সি হইতে হবে, পাসপোর্টটা ইন্ডোস করতে হবে। আপনি এই সূত্র মেলে কিনা, যদি না মিলে আচ্ছা আপনার এই কার্ডটা নিয়ে যান, যে আমার তো ভিসা কার্ড লেখা আছে কিন্তু এটা তো আমি পাসপোর্ট দ্বারা ইন্ডোস করি নাই, তখন ওরাই বলবে ঠিক আছে আচ্ছা আপনি আপনার পাসপোর্ট দিয়ে ইন্ডোস করায় নেন, পাসপোর্টটা নিয়ে আসেন, খালি একটা সিল মারি দিবে, আচ্ছা এই দ্যাটস ইট। আচ্ছা। আমার ওই ওই সূত্রে যে কার্ডই পড়ুক, এক একটার এক এক নাম আছে, যেমন ইসলামী ব্যাংকে বলে গোল্ড কার্ড, তারপরে ইবিএল এ বলে অ্যাকুয়া কার্ড, এরকম এক একটা না নাম আমার হতে পারে। এসসিবির ইয়ে আছে, আর ক্রেডিট কার্ড অন করেছি, অ্যাক্টিভ করা হয়নি এখনো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শামসুল আলম ভাই বলেন। ভাইয়া সামিউল আলম বলছিলাম। হ্যাঁ সামির আহমেদ ভাই বলেন। ভাইয়া আমি একটা পরামর্শ চাচ্ছিলাম আপনার কাছে। বলেন। আহ, আমার মাইক্রোসফট অফিস রিসেন্ট আর কি ইয়ে হয়ে গেছে আর কি, ব্লক হয়ে গেছে। আচ্ছা তো আ- আমি এর আগে কখনো ইয়ে করিনি, লাইসেন্স আর কি লোকাল মার্কেট থেকে কিনিনি। যেমন ফেসবুকে অনেকে অ্যাড দেখি, ওই অ্যাড গুলো থেকে কিনা কি আমার ঠিক হবে না, কিভাবে এটা ইউজ করবো আমি আর কি, এটা হচ্ছে, যদি একটু বলতেন। আমি বলি, আপনি যদি প্রিমিয়াম অফিস ভার্সন কিনে নেন, এটা সিকিউরড এবং এটা আপনার কোনো রকম প্রবলেমে আপনি পড়বেন না। আসলে আমি নিজেও প্রিমিয়াম ভার্সন বা ফুল ভার্সনটা ব্যবহার করি না। যদি বলেন কেন করি না, এটা আসলে তো আমরা ক্র্যাক ভার্সন ব্যবহার করতে অভ্যস্ত হয়ে গেছি, অনেক টাকার ব্যাপার। হ্যাঁ, তো জি আপনি জি যে অল্প টাকা দিয়ে যাদের কাছ থেকে কিনবেন, তারা যে আপনাকে জি একদম অথেন্টিক দিচ্ছে কিনা, এইটাও একটা কনফিউশন, কারণ এটা আসলে অনেক টাকার সফটওয়্যার, বুঝছেন, অনেক টাকা দিয়ে জি কিনতে হয়। তো এটা অনেকে দেয় মাত্র এত টাকায়, 500 টাকায় দেয়। এটা আসলে আমি নিজেও কনফিউজ যে এরা আসলে ফুল ভার্সনটা দেয় কিনা, কারণ অনেক টাকার জিনিস ওরা এত কম টাকায় কিভাবে দিল। এই জন্য আমি ওদের কাছ কিভাবে থেকেও দেয়? কিনি নেই। আমি সরাসরি ভালো ভালো অনেক সাইট আছে যেখানে ক্র্যাক ভার্সন পাওয়া যায়, লাইসেন্স, ওটাও লাইসেন্স জি ভার্সন, একজনের লাইসেন্স করে সেই লাইসেন্সটা 1,000 1 লাখ মানুষ চালাচ্ছে, এরকম একটা ব্যাপার। তা আমি ভাই আসলে নিজেই ক্র্যাক ভার্সন ব্যবহার, আমার এই যে ভার্সনটা দেখতে পাচ্ছেন, এটা আমি আসলে জি এটা আমার কিন্তু ক্র্যাক করা না, যেহেতু আমার ল্যাপটপে আমি ক্লাস নেই না, আমার ডেস্কটপে আমি ক্লাস নেই। তো আমার ডেস্কটপে যেটা নেই সেটা অফিসিয়াল লেটেস্ট ভার্সন 2019, কিন্তু সেটা ফুল ভার্সন, কিন্তু আমি টাকা পেমেন্ট করি না, আসলে আমি ওটাকে ক্র্যাক করে ব্যবহার করছি। তো আপনারা হচ্ছে যদি ভালো কোনো সাইট থাকে, যেমন একটা সাইট বলি,
এই সাইটটার নাম নেওয়া নিষেধ, মানে ফেসবুকে এটা করা যায় না। গেট জি জি ইনটু পিসি, এই গেট ইনটু পিসি থেকে আপনারা হচ্ছে জি যত সফটওয়্যার পাবেন ক্র্যাক করা, ফুল ভার্সন করা, এখান থেকে আপনি অফিস, ফটোশপ, ইলাস্ট্রেটর সব ধরনের ভার্সন আপনি এখানে পাবেন, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর যদি এফটিপি থাকে আপনার, এফটিপিতে এইগুলোর শত শত ফাইল ডাউনলোড করা থাকে অলরেডি। একটা অ্যান্টিভাইরাস অন করে আপনি হচ্ছে কি করতে পারেন, অ্যান্টিভাইরাসটা চালু করে তারপর ইনস্টল করে দেখলেন, যদি সমস্যা হয় তাহলে ওইটা বাদ দিয়ে অন্য আরেকটা ভার্সন ইনস্টল, এটাই করি আমি নরমালি। ফারদিন ভাই বলেন। ঠিক আছে ধন্যবাদ। ভাইয়া, আপনি যে ওয়েবসাইট গুলো দেখাচ্ছেন যে আপনার ওয়ার্কআপ জবস, তারপরে স্ক্রাব গিগস, যেখান থেকে যে ছোট ছোট ইনকাম গুলো হবে, ভাইয়া পেমেন্টটা কি যে আপনি যেটা বলেন পায়োনিয়ারে আসবে নাকি, মানে কিছু ওইটা আছে, একটু বুঝতেছেন না। কিছু আছে পেপালে, কিছু আছে পেনিয়ারে, কিছু এর বাইরেও আছে, যেমন কিছু আছে এয়ার টিমে। এখন ভাই আমার কথা হচ্ছে একটাই, আমরা এখন অ্যাকাউন্ট করতেছি, যা দরকার সেটা আমাদের করে নিতে হবে। আমার তো আপনি ধরেন ফাইভারে আমি কাজ করলাম, ফাইভারে করলে তো পেপাল পেনিয়া লাগবে, বা ফ্রিল্যান্সারে করলে ব্যাংকে সরাসরি ওয়ার ট্রান্সফার করা লাগবে। তো আমাদের যদি বলেন মাইক্রো ওয়ার্কার্সে এয়ার টিমে নেওয়া যায়, কিছু জায়গায় ক্রিপ্টোকারেন্সিতে নেওয়া যায়, কিছু জায়গায় পেপালে নিতে হয়। তো আমার ন্যূনতম যে কয়টা দরকার সেটা আমি 5টা বলে দিছি, এই 5টা আপনারা করেন। এবার এক এক জায়গায় এক এক মেথড, এটা এক্স্যাক্টলি বলা যায় না যে এইখানে এইটা, বুঝতে পারছেন? তো ভাইয়া সবগুলো থেকে মনে হচ্ছে পায়োনিয়ারটা ইজি মনে হয় মেবি আমার কাছে, যেটা আমি দেখলাম। আর বাকিগুলো কয়েকটা আমার লাগবে, মানে পায়োনিয়ারটা ইজি মনে হচ্ছে পাইনে তো আমার কাছে। ফুললি আপনি এখনই করতে পারবেন, এটা তো এক বাংলাদেশের হ্যাঁ টোটাল হ্যাঁ ভাইয়া, সরকারে। জি জি জি, ওই যে কার্ডের ব্যাপারটা ওইটা করতে পারবো ভাইয়া, এই জন্যই আর কি। ঠিক তো আছে ভাইয়া, ধন্যবাদ। পেওনিয়ার আমার আছে ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে খুবই ভালো। এই তো যা দরকার আমি তো বলি না আজকেই করতে হবে, আমি বলছি আস্তে আস্তে করে নিয়ে এগুলো, কারণ আমি তো জানি না কোন বায়ার কিভাবে আমাকে পে করবে। ভাইয়া কার্ডটা কি আমার নিজের লাগবে নাকি অন্য কারো কার্ড ব্যবহার করা যাবে না? অন্য কারো কার্ড হলেও চলবে, সমস্যা নেই, এইসব ক্ষেত্রে অন্য কারো কার্ড হলেও চলবে। সাবিয়া ম্যাডাম বলেন। ভাইয়া আপনি একটা পিডিএফ ফাইল দিয়েছেন, ওটা কি ফেসবুক গ্রুপে নাকি মেসেঞ্জার গ্রুপে? ফেসবুক গ্রুপে একটা লিংক আছে, ফাইল ডট ডিজিটাল আইটি, আপনারা খেয়াল করে দেখেন, কেউ একজন কাইন্ডলি মেসেঞ্জার গ্রুপে লিংকটা দিয়ে দেন। এই যে এই লিংকটা, এই 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 রেকর্ডেও এই লিংকটা কিন্তু রেকর্ড হয়ে গেল। এই লিংকটা ফাইল ডট ডিজিটাল আইটি, এর ভিতর ঢুকলে এই যে পিডিএফ ফাইলটা আছে, আমি পিডিএফ ফাইলে লিংক দেই নাই, আমি সরাসরি এই লিংকটা দিছি। এখানে আরো অনেক কিছু আছে যেগুলো আমাদের লাগবে, এই ফাইবার ফ্রিল্যান্সার কভার লেটার লাগবে, টাইপের জন্য এটা বলছিলাম। আপনারা প্রিভিয়াস ক্লাস যারা করেন নাই, ভালো করে ক্লাসের রেকর্ডিংটা একটু দেখেন, সব কথা বলা আছে। না আসলে এগুলোতে ঢুকি নাই, এই জন্য বুঝতে পারি নাই, এখন চেক করে দেখবো। আচ্ছা আচ্ছা ঠিক, এই যে একটা সফটওয়্যার দিছিলাম টাইপিং এর জন্য, বলিয়ে দিছিলাম যেটা নিয়ে আর জীবনে কোনোদিন আলোচনা হবে না, আপনারা যা সেটাকে ডাউনলোড করেন, করে টাইপিংটা 10 দিন 15 দিন করেন, দেখেন নিজেই ইমপ্রুভমেন্ট বুঝতে পারবেন যে না আমি টাইপিং কেমন করতাম আর এখন তো আমার হাত এখন অনেক চালু হয়ে গেছে একটা সফটওয়্যার দিয়ে। এরপরে বাংলার জন্য আরো একটা সফটওয়্যার আছে, ইংরেজি কমপ্লিট, এবার বাংলাও দেখবেন কমপ্লিট হয়ে যাবে। তো এটা তো আপনাদের ব্যাপার, টাইপিং কখনো শেখানো সম্ভব না, মানে টাইপিংটা আপনার মনস্তাত্ত্বিক মাসেল মেমোরি বলে, আপনি দেখে দিতে পারি পদ্ধতি, কিন্তু প্র্যাকটিসটা আপনার। ওকে, ভাইয়া আমাকে একটু বলবেন, ল্যাপটপে আমার হচ্ছে ল্যাপটপ, এখান থেকে স্ক্রিনশট নেওয়া যায় কিভাবে? আচ্ছা আচ্ছা, এটা আজকের যে ক্লাসটা আমি আলোচনা করলাম মাইক্রো ওয়ার্কার্স, জি এই মাইক্রো ওয়ার্কার্সের কাজটা প্রমাণ দিতে হয়, মানে কাজটা করতে হবে। ধরেন আপনাকে বললো যে আপনি একটা অ্যাপ ইনস্টল করেন, প্লে স্টোরে যান, যে এই অ্যাপটা ইনস্টল করেন, তারপর আপনি ইনস্টল করলেন, করে এখন প্রমাণ কি যে আপনি অ্যাপটা ইনস্টল করছেন, এই সব সাইটে সেটার প্রমাণ হিসেবে স্ক্রিনশট দিতে হয়। বা আপনাকে বলছে তুমি এইটা লেখো, ইউটিউবে যাও এইটা লেখো, আমি ইউটিউবে গেলাম, ওই জিনিসটা লিখলাম, লেখার পরে অনেকগুলো ভিডিও আসছে, ও বলছে এই ভিডিওটা দেখো, দেখলাম, বলছে ভিডিওটা ফুল দেখো, দেখলাম, তারপর বলছে একটা স্ক্রিনশট দাও তুমি সত্যিকার ভিডিওটা দেখছো, তা প্রমাণ প্রুফ এখানে দিতে হয় একটা স্ক্রিনশটের মাধ্যমেই। তো আমার এই লিসনের সাথে এই স্ক্রিনশটটা আছে, তারপর আমি বলে দেই স্ক্রিনশটের জন্য আমরা একটা সফটওয়্যার ব্যবহার করব, যেটার নাম হলো লাইট শট, LIGHTSHOT, লাইট শট। এই লাইট শট লিখে সার্চ করলে আমরা একটা কম্পিউটারের একটা সফটওয়্যার পাবো, মাত্র 2 মেগাবাইট একটা সফটওয়্যার, এই লাইট শট, একটা পাখার মতো আইকন, ডাউনলোড ফর উইন্ডোজ, ক্লিক করে জাস্ট ডাউনলোড করে ওপেন করবেন, ওপেন করে নেক্সট নেক্সট দিয়েছেন, ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পরে
একটা রিস্টার্ট দিলে এই যে যে পাখার মতো আইকন দেখছে দেখেন, আমার নিচে এই পাখার আইকনটা এই যে আছে, এই যে এখানে আছে, এই যে এখানে আছে। এইবার যখনই স্ক্রিনশট আমরা নেওয়ার দরকার আপনি এটাকে একটা ক্লিক করবেন, মাউস পয়েন্টার কালো হয়ে যাবে, সিলেক্ট করবেন যে এতটুকু স্ক্রিনশট নিতে চাই অথবা এতটুকু বা এতটুকু। এইবার স্ক্রিনশটটা নেবেন। এই লাইট শটের আবার একটা মজা আছে, সেটা হলো স্ক্রিনশটটাকে ডাইরেক্ট এখানে সেভ করলে এটা সেভ হয়ে যায় একটা জিনিস, কিন্তু এইটার আবার স্ক্রিনশটটা সরাসরি সেভ না করে লিংক আকারে দেওয়া যায়। ধরেন আমি এটা স্ক্রিনশট নিলাম, আমি এখানে এই যে কর্নারে ক্লাউডের আইকন আপলোডে ক্লিক করলাম, ক্লিক করলে এই স্ক্রিনশটটা আমার কম্পিউটারে জমা হবে না, সরাসরি সার্ভারে জমা হয়ে যাবে। এই যে সার্ভারে আপলোড হচ্ছে হয়ে একটা লিংক চলে আসবে, এই লিংকটা আমি যাকে দিব সে ওই এটা পেয়ে যাবে, স্ক্রিনশটটা পেয়ে যাবে। তাই দেখেন আমার কম্পিউটারে কিন্তু এই স্ক্রিনশটটা আসলে নাই, কিন্তু আমি সুন্দর করে একটা লিংক সাথে সাথে বানাইলাম, সাথে সাথে আপলোড করলাম, সাথে সাথে লিংকটা পেয়ে গেলাম, দিয়ে দিলাম। এইটা ইম্পর্টেন্ট, কিছু জায়গায় এই প্রুফ এইভাবে দিতে হয়, এরকম ভাবে আপলোড করে দিতে হয়। তো বুঝছেন স্ক্রিনশটের জন্য কোনটা ব্যবহার করবেন? জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, এটা দেখে নিয়েন, রেকর্ডিং থাকবে। আর আমার এই ক্লাসের টার্মসের ভিতরেও ওই এটা আবার আলাদা করে দেখাই দিব, হাউ টু ইনস্টল লাইট শট সফটওয়্যার ইন উইন্ডোজ, এটা দেখাই দিব। আচ্ছা ঠিক ভাই আমার আছে। একটা প্রশ্ন আছে। আচ্ছা নিব, রিপন ভাই বলেন। হ্যাঁ, জি ভাই, ওই যে অ্যান্টিভাইরাস, হ্যাঁ সফটওয়্যারটা তো যে গেট ইনটু পিসি এখান থেকে নামানো যাবে না এইটা বা আপনি ডাউনলোড? অ্যাভাস্ট ব্যবহার করতে পারেন, অ্যাভাস্টের ফ্রি একটা অ্যান্টিভাইরাস আছে অ্যাভাস্ট, ও হ্যাঁ হ্যাঁ, এটা তো জানি। এই অ্যাভাস্টটাই ডাউনলোড করে নিয়েন, এটাই একটা ফ্রি ভালো, মোটামুটি এটাই কাজ করে। আর যদি এইটা একটা প্রিমিয়াম নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এটা ফ্রি হইলেও এটা মোটামুটি কাজ চলে, তো মোটামুটি এইটা দিয়ে কাজ চালাই দিতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, ভাই ওই যে ডাউনলোড ফ্রি অ্যান্টিভাইরাস এখানে একটু করে দিলেই হবে না? হ্যাঁ এখানে ফ্রি অ্যান্টিভাইরাস ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, আপডেট দিবেন, দেখবেন আপডেট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তারপর হলো সাবিহা তাবাসসুম বলেন। ভাইয়া আপনি হচ্ছে চারটা আমাদেরকে মানে সাইট দেখাইছেন যেখানে আমরা কি রেজিস্ট্রেশন করতে বলছি, এর মধ্যে শুধু 2 নাম্বার যেটা র্যাপিড ওয়ার্কসার্চ ওইটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, ওইটাতে করবো না, জাস্ট তিনটাতে করবো। তিনটা ঠিক করবেন আছে কিন্তু ভাইয়া? এখনই করবেন না ম্যাডাম, আপনি আগে এইটা করবেন, এটা করবেন। আর ওয়ার্কআপ জব যদি পারেন এই দুইটা করতে পারেন, এই স্পার্ট গিসটা পরে করেন, কারণ একই সময় যদি আমরা অনেকগুলো করি আসলে কনফিউজ হয়ে যাব কোনটা করব কোনটা করব না। আমি ভাইয়াকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে হ্যাঁ, স্টার্টে মানে একসাথে না মাইক্রো করে ওয়ার্কার্স যদি একটা ওয়ার্কআপ জব, মাইক্রো ওয়ার্কার্স ওয়ার্কআপ জব মাইক্রো ওয়ার্কার্স আর WhatsApp, ঠিক আছে, লিখলেই হবে, থ্যাংক microworkers.com। কিছু না পারেন মাইক্রো ওয়ার্কার্স লিখলেই গুগলে সার্চ করলেই পাওয়া যায়, আর ওয়ার্কআপ জব লিখলেই সার্চ করলে পাওয়া যায়, ওয়েবসাইট একদম এক্স্যাক্টলি লাগবে ওটাও না। আচ্ছা ঠিক আছে, হাসান ভাই এর বলেন। ভিতরে কাজ কি সবে ডাটা এন্ট্রির? সব কাজ মাইক্রোটাস্কিং, ডাটা এন্ট্রিরও অনেক কাজ আছে, কিন্তু বেশিরভাগ মাইক্রো বলছি না, উদাহরণ একটা ভিডিও দেখা, একটা পেজে লাইক করা, একটা করা, সার্ভে করা। আবার কিছু থাকে ডাটা এন্ট্রিরও কাজ, যে আমাকে কিছু এই ধরনের লিড কালেক্ট করে দাও, তো ডাটা এন্ট্রির কাজ এই জায়গায় আমরা করব না টেকনিক্যালি, আমরা এখানে মাইক্রোটাস্কিং করেই পেমেন্ট মেথডগুলো জানবো, তারপরে হচ্ছে কিভাবে কাজ করতে এইটা জানবো। আমাদের মেন উদ্দেশ্য তো এইটা না, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ফাইবার ফ্রিল্যান্সারে কাজ করা, ফাইবার ফ্রিল্যান্সারে ডাটা এন্ট্রির কাজগুলো করা। এখানে যে ডাটা এন্ট্রিগুলো আছে এগুলো যে বললাম গরিব মার্কেট প্লেস, আমার উদ্দেশ্য এই জায়গা থেকে ওই $50-60 যদি উঠাইতে পারি, এই উঠাইলাম, উঠাইতে উঠাইতে আমি নিজের ফাইবার ফ্রিল্যান্সের জন্য রেডি করবো, এই হচ্ছে মেন উদ্দেশ্য। ডাটা এন্ট্রি কাজ এখানেও আছে, অনেক কাজই আছে, যে লেখাই আছে ডাটা এন্ট্রি, দেখেন নিচে আসলে টেকে সার্ভে, এই যে কালেকশন, এই যে ফাইন্ডিং, কোয়েশ্চেন, টুইট, ডাটা এন্ট্রির কাজ এখানেও অনেক ধরনের কাজ আছে, কালেক্ট ডাটা, ম্যাস্ট, এরকম অনেক কাজ এখানে আছে, কিন্তু ডাটা এন্ট্রি কাজ সবসময় থাকে না, মেইন কাজ ডাটা এন্ট্রি আছে হচ্ছে ফাইবারে। আচ্ছা এখানে কি ভাই কোনো লিমিটেশন আছে টাস্কের, মানে পার ডে থাকেন টার্গেট দেওয়া থাকে যে এতটুকুই করতে পারবে, বেশি না, এরকম কিছু? না এরকম অত অত যাও আছে সেটা আপনাদের অনেক মানে তার তত দূর আপনারা যাইতে যাওয়াও দেরি আছে আপনাদের, ঠিক আছে, বুঝেন আস্তে আস্তে, সমস্যা নেই। আচ্ছা তারপর হলো সিপিএ হেল্প, নামটা চেঞ্জ করেন, এভাবে তো বলাই মুশকিল। ভাই আমি মাহমুদুল হাসান বলিনি ভাই। বলেন। আচ্ছা, কন্ট্রোল প্লাস ইন্টার দিলে যে পেজটা নিলেন আমার এখানে নিচে নিচে চলে আসছে, মানে সাইটে হচ্ছে না। এটা হচ্ছে আপনি জুম করেন নাই, কন্ট্রোল চেপে ধরে মাউসের হুইলটা নিচের দিকে ঘুরাইলে এটা জুম ইন হবে, জুম আউট হবে, ঠিক আছে,
যদি আপনি নতুন পেজ নেন তাহলে জুম আউট করতে হবে, তাহলে ছোট করলে এরকম আসবে। এই যে আমারও কিন্তু উপর নিচে আসছে, যদি আরো ছোট করি তাহলে পাশাপাশি আসবে। ওকে, ঠিক আছে। আর আরেকটা কোশ্চেন হচ্ছে মাইক্রো ওয়ার্কার যেটা, সেটা কি ল্যাপটপ বা কম্পিউটার লাগবে নাকি মোবাইলেও করা যায়? মোবাইলেও করা যায়, মোবাইলে যেহেতু কিছু কাজ মোবাইল দিয়েই করতে হয়, যেমন আপনার সিম্পল একটা কাজ আপনারা বলছে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টল করো, তোমার 50 সেন্ট দিব, 60 টাকা দিব, তাহলে আপনি অ্যাপটা তো মোবাইলেই ইনস্টল করবেন, তবে একটাই অ্যাকাউন্ট করবেন, একটাই আইপি ব্যবহার করবেন, বারবার নেট সুইচ করবেন না এবং বিভিন্ন জায়গায় লগ ইন করবেন না, একটা ডিভাইস মানে একটাই অ্যাকাউন্ট করতে পারবেন। সেই একটা অ্যাকাউন্ট অনেক সময় ল্যাপটপে চালাবেন, অনেক সময় মোবাইলে চালাবেন, কিন্তু বারবার যেন ইন্টারনেটও চেঞ্জ না হয়, আর অ্যাকাউন্ট তো একটাই করতে পারবেন, এর বেশি কিন্তু করতে পারবেন না। মোবাইলে লগ ইন করতে পারবেন, সমস্যা নেই। ওকে, থ্যাংক বলেন। সুমন খান বলেন, এমনি সুমন খান। আমরা শেষ আসসালামু পর্যায়ে, আলাইকুম ভাইয়া। আমাদের ক্লাস শেষ, যদি চান কেউ লিভ নিতে পারেন, আমাদের এখন কোশ্চেন অ্যান্সার আমি এটা করে শেষ করে দেব, যার কোনো কোশ্চেন নাই সে চাইলে লিভ নিতে পারেন। হ্যাঁ সুমন ভাই বলেন। ভাইয়া, এই আপনি যে ব্যাংক অ্যাকাউন্টের কথা বারবার বলতেছেন, এটা তো আমাদের কাজ করা শেষে যখন আমাদের অ্যাকাউন্টে টাকা জমা হবে তখন উদ্যোগ করার জন্য আমাদের ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, ঠিক না ভাইয়া? রাইট। এর আগে তো আমরা ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে আমরা কোনো কাজ করার আর কি মুভ করতে পারি না। এখন আমি এখানে যাই বলছি কোনোটাই এখন লাগবে না। ধরেন আপনি পেপাল লাগবে, তা পেপাল আপনার ডলার না হলে আপনি উইথড্র করবেন কি? হ্যাঁ হ্যাঁ, আমি যা আগে বলছি তো আমাদের কাজ। হ্যাঁ সেটা তো আমি জানি, কিন্তু কিছু জায়গায় আবার লাগবে, যেমন ভিসা কার্ড মাস্টার কার্ডটা আপনি ফাইবারে অ্যাকাউন্ট করছেন, সরি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করছেন, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করে প্রোফাইল করছেন, ও আপনাকে বিট করতে হবে কাজ নেওয়ার জন্য, কিন্তু বিট লিমিট করে দিবে যে আপনি মাত্র 6টা বিট করতে পারবেন। তো সেক্ষেত্রে যদি আমার একটা ভিসা কার্ড থাকে তাহলে আমি 100 বিট করতে পারবো, কোথায় 6টা কোথায় 100টা। তাহলে আপনি কি চাইবেন যে আমার একটা অপরচুনিটি, সেই অপরচুনিটিটা আমি 6টা নিব, নাকি আপনি চাইবেন যে আমার অপরচুনিটি আমি 100 নিব? তা আপনি তো চাইবেন আমি 100 অপরচুনিটি নিব। তাহলে যদি অপরচুনিটি নিতেই হয় তাহলে ওইখানে আপনার কাজে লাগবে, বুঝতে পারছেন? তাও সেটা কিন্তু আচ্ছা, আমার সপ্তম ক্লাসে আলোচনা, আমি আপনাদের কনফিউজ করতে চাই না, সেই জন্য জাস্ট বলে রাখছি যে এই কটা এখন আমাদের আস্তে আস্তে হলেও করে রাখতে হবে। দ্যাটস ইট। ভাই আরেকটু, ওই আমি মেসেঞ্জার গ্রুপে ভাই আমাকে অ্যাড করেন নাই ভাইয়া। যারা মেসেঞ্জার গ্রুপে গ্রুপ পাইছেন নাকি গ্রুপও পান নাই? হ্যাঁ গ্রুপ পাইছি, গ্রুপ পাইছি, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি কিন্তু অ্যাড করিনি, অ্যাড করেন নাই। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়ান একটু চেক করে দেখি। না এখানে তো কোনো রিকোয়েস্ট নাই, পেন্ডিং নাই। সুমন খান নামে। আপনি দেখেন আপনাকে হয়তো গ্রুপে অ্যাড করা হয়েছে, কোনো রিকোয়েস্ট এখানে আচ্ছা পেন্ডিং নেই। আচ্ছা, আমি দেখতেছি। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন আছে কারো, নাকি শেষ করতে পারি? আচ্ছা কোনো ছাড় কোশ্চেন নাই। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই গ্রুপে অ্যাক্টিভ থাকবেন এবং আসসালামু আলাইকুম। টাস্কগুলো ঠিকঠাক মতো জমা দিবেন। নেক্সট ক্লাসে হোপফুলি আবার দেখা হবে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম।